জানি না আমার জীবন থেকে কবে এই অন্ধকারটা কাটবে, তবে আমার স্বপ্নগুলো সত্যি হবে। মিস্টার করিমের মেয়ে নীলা বাড়ির দোতলা জানালা থেকে নিলয়ের দিকে তাকিয়ে আছে। সেই ছোটবেলা থেকে সে রাহুলকে নীরবে পছন্দ করে। নিলয়ের সহজ সরল জীবনে বইয়ের প্রতি তার টান, আর তার চোখ স্বপ্নের ঝলকানি সবকিছু নীলাকে মুগ্ধ করে। নিলয় নীলাদের বাড়ির কাজ করে, এখানে কাজ করে, সে তার পড়াশোনার খরচ বের করে। তাই নীলা সরাসরি তার সাথে কথা বলতে পারে না, কিন্তু তার মনে হয় সবসময় রাহুলের জন্য এক আধেকা টান নিয়ে আটকে থাকে। নীলা মনে মনে বলে, ওই ছেলেটা কেন যেন অন্য সবার থেকে আলাদা। ওর চোখে কেমন একটা জিদ আর নীরবতা, যা আমাকে বড্ড টানে। আমি তাকে খুব পছন্দ করি, সেই ছোট্টবেলা থেকে। তখন তার সাথে কত খেলাধুলা করতাম, কিন্তু এখন বড় হয়ে গেছি, কিন্তু ভালো করে কথা বলতে পারি না। বাবা যে রাগী মানুষ, একটা কাজের ছেলের সাথে কথা বললে বাবা মনে হয় আরও বেশি রেগে যাবে। ছেলেটা তো অনেক মেধাবী, শুনেছিলাম তার স্বপ্ন নাকি একজন সায়েন্টিস্ট হওয়া। সত্যি ইন্টারেস্ট একটা স্বপ্ন। আচ্ছা, তার সাথে সরাসরি কথা বলাটা কি ঠিক হবে, নাকি বলে দিব যে আমি তাকে পছন্দ করি? পরে যদি আবার এই কথা বাবার কানে যায়, তাহলে তো আরও বড় সমস্যা হয়ে যাবে। না বাবা, থাক, একটু অপেক্ষা করি, দেখি কি হয়। নীলা প্রায় জানালার ফাঁক দিয়ে নিলয়ের এভাবে দেখত। সে নিলয়ের দুঃখ, তার সংগ্রাম অনুভব করতে পারত, কিন্তু প্রকাশ করার মতো সাহস তার ছিল না। পরের দিন সকাল 10টায়, সকালে সূর্যের সবেমাত্র পূর্ব আকাশে উঠেছে, মিস্টার করিমের অন্দরমহল থেকে হঠাৎ এক চিৎকার ভেসে আসে, আমার ঘড়ি, আমার 50 লাখ টাকা, ঘড়িটা নেই, কে নিল এটা, কে চুরি করলো? পরিবারের সবাই ছুটে আসে। করিমের মুখে রাগের লাল, তার ঐতিবাহিত অন্তত মূল্যবান ঘড়িটি সিন্দুক থেকে উধাও। ঘড়িটি পরিবারের উত্তরাধিকারীর সূত্রে পাওয়া যায়, তা বংশের আর্বজাত্যের প্রতীক। করিমের বাড়ির পরিবেশ মুহূর্তে পাল্টে যায়। আনন্দে বদলে সেখানে নেমে আসে এক ভয়াবহ আতঙ্ক আর অবিশ্বাস। পুলিশকে খবর দেয় এক্ষুনি, পুলিশকে রাখো, আমার ঘড়ি চুরি হয়েছে। এটা ছোটোখাটো ব্যাপার না। বেলা বটা হতে পুলিশ চলে আসে। সব ইন্সপেক্টর হাসান সাহেব গম্ভীর মুখে তদন্ত শুরু করে। তিনি বাড়ির সবার সাথে কথা বলে, বিশেষ করে কর্মচারীদের সাথে। হাসান সাহেব একজন অভিজ্ঞত পুলিশ অফিসার, কিন্তু এই মুহূর্তে তার সামনে কোনো স্পষ্ট প্রমাণ নেই। তিনি সবার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকান। বাড়িতে কারা কারা নিয়মিত আসেন, আর এই মূল্যবান জিনিসগুলো কার কার নজরে থাকে? মিস্টার করিম এক এক করে সবার নাম বলেন। এখানে নিলয় নামে একটা ছেলে কাজ করে। সে যে গৃহশিক্ষক, সে অনিয়মিত আসে, তাকেও জিজ্ঞেস করতে পারেন। মিস্টার করিম বদমেজাজি ও অহংকারী ছিল। রিফাত, সে নিলয়ের মেধা এবং নিলয়ের প্রতি নীরব আকর্ষণই সবসময় ঈর্ষান্বিত ছিল। সে এই সুযোগে কাজে লাগানোর সিদ্ধান্ত নেয়। সে যেন ঘড়িটা সে চুরি করেনি, কিন্তু নিলয়কে ফাঁসাতে পারলে এক ঠেলে দুই পাখি মারা যাবে। রিফাতের মনে এক শয়তানি বুদ্ধি খেলে যায়। তার উদ্দেশ্যে নিলয়কে সরানো নয়, বরং তাকে একেবারে শেষ করে দেওয়া। নিলয়, এবার তুই বুঝবি আমার নামে বাবার কাছে নালিশ করার মজা। তোকে যদি এই বাড়ি থেকে বের করতে না পারি, আমার নামও রিফাত না। রিপা ধীরে ধীরে তার বাবার আলমারির কাছে যায়, যেখানে ঘড়ির বক্সটি ছিল। সে আলমারির ড্রয়ার থেকে ঘড়িটি খালি বক্সটা ভাঙার টুকরো নেয়। তারপর সাবধানে নিলয়ের পুরনো একটা শার্ট খুঁজে বের করে, যেটা রাহুল তার লন্ড্রির জন্য রেখে গিয়েছিল। শার্টটা তার ঘরেই ছিল। রিপা শয়তানি হাসি দিয়ে মনে মনে বলে, এবার বুঝবি নিলয়, আমার সামনে তুই কত তুচ্ছ। নীলাও তোর দিক থেকে আর ঘুরে তাকাবে না। সে শার্টের পকেটে ঘড়ির ভাঙা বক্সটার টুকরো রেখে দেয়। এরপর সে পুলিশ অফিসারের হাসান সাহেবের কাছে যায়, মুখে চিন্তার ভান করে। স্যার, আমি একটা কথা বলবো। রাহুল ভাইয়া মানে ওর ইদানিং টাকার অভাব, আর ওর রুমের ভেতর আমি একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। ওর পুরনো একটা শার্ট, যেটা নাকি ও খুব পছন্দ করে, তার পকেটে কি যেন একটা ছিল, আমি ততটা খেয়াল করিনি, কিন্তু মনে হলো কিছু একটা চকচক করছিল। পুলিশ নিলয়ের ছোট্ট ঘরটা তল্লাশি চালায়। নিলয়ের জীর্ণ বইপত্র আর কাপড় চোপড় স্তূপ থেকে তারা সেই শার্টটি খুঁজে পায়। শার্টের পকেটে থেকে ঘড়ির ভাঙা বক্সের টুকরোটা বেরিয়ে আসে।
পুলিশের চোখে সন্দেহ আরও গাঢ় হয়। বিকেল 5টা করিম বাড়িতে উঠানে জনসমুদ্রে পুলিশ যখন নিলয়ের রুমে থেকে প্রমাণ নিয়ে আসে ততক্ষণ করিমের বাড়ির উঠানে গ্রামের শত শত মানুষ জড়ো হয়েছে। সবার মুখে চোখে কৌতূহল, কিছু মানুষের চোখে ঘৃণা। নিলয়কে টেনে হিঁচড়ে উঠানে আনা হয়। তার মুখে ফ্যাকাশে আছে, চোখ দুটো অবিশ্বাস। সে বারবার বলছে আমি করিনি, আমি নির্দোষ। গ্রামের মানুষের ফিস ফিস শব্দগুলো নিলয়ের কানে যেন শত শত তীরের ফলার মতো বিচ্ছিল। তার মাথাটা চক্কর দিচ্ছিল, মনে হচ্ছিল যেন মাটি দ্বিধা হয়ে যাক। মিস্টার করিম রাগে উন্নত হয়ে আঙুল উঁচিয়ে বললেন, চোর, তুই একটা চোর। আমার বাড়িতে খেয়ে আমার টাকায় পরে আমার ঘড়ি চুরি করেছিস। তোর মতো নেমো খারাপ আর দেখিনি আমি। তোর জন্য এই সমাজে কোনো জায়গা নেই। নিলয় নির্বাক হয়ে করিমের দিকে তাকিয়ে থাকে। তার চোখে জল নেই, কেবল একরাশ বিস্ময় আর অসহতা। নিলয় চিৎকার করে বলে, আমি করিনি স্যার। আমি কেন করব? আমি নির্দোষ। এটা মিথ্যা অপবাদ। নির্দোষ? হ্যাঁ রে, তোর পকেটে ঘড়ির বক্সের টুকরোটা কি করে এলো? ভূত এসে রেখে গেছে? ভিড়ের মধ্যে কিছু মানুষ নিলয়ের দিকে তেড়ে আসে। কেউ কেউ তাকে ধাক্কা দেয়, কেউ নোংরা কথা বলে। এক গ্রামবাসী বলেন, চোরকে মারো, ওর শাস্তি হওয়া উচিত। নিলয় যে অনেক মেধাবী ও শান্তশিষ্ট এটা গ্রামের সবাই জানতো। আরেকজন বলে, দেখছো কেমন সাধু সেজে থাকতো, আসলে ভিতরে ভিতরে সে একটা চোর। নিলয় যখন ভিড়ের মধ্যে থেকে সবার মারধর করতে চাইছিল তখন পুলিশ আটকে দেয়। তখন তার মনে হচ্ছিল এই পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। নীলা ভিড়ের একপাশে দাঁড়িয়ে আছে, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। সে বাবাকে থামাতে চেষ্টা করছে, কিন্তু তার বাবা তাকে শক্ত করে ধরে রাখে। নীলা কান্না জড়িত কণ্ঠে বলে, বাবা, বাবা, ওকে ছেড়ে দাও বাবা। ও এমন কাজ করতে পারে না। ও খুব ভালো ছেলে, ও নির্দোষ বাবা। মিস্টার করিম নীলাকে ধমক দেয়, চুপ কর নীলা। পুলিশ নিলয়কে পুলিশের গাড়িতে ওঠানোর জন্য টেনে নিয়ে যায়। শার্ট ছেঁড়া। গাড়িতে ওঠার আগে রাহুল শেষবারের মতো নীলার দিকে তাকায়। নীলার চোখে তখনও অসহায়তা আর যন্ত্রণা। নীলয় মনে মনে এক ভয়ঙ্কর প্রতিজ্ঞা করে ফিসফিস করে নিজের মনে বলে, আজ যারা আমাকে চোর বলল, যারা আমাকে অপমান করলো, একদিন আমি তাদের সবাইকে দেখাবো। আমি এই অপমানের শোধ নেবই। প্রতিটা কথার হিসাব আমি নেব। পুলিশ গাড়ির সাইরেন শব্দ গ্রামটা ভারী হয়ে ওঠে। নিলয় চলে যায়, পিছনে ফেলে যায় একরাশ অপবাদ আর কিছু মানুষের নিষ্ঠুর হাসি। রাত 8টায় রাহুল থানায় হাজতে রাখা হয়েছে। ভেতরে নোংরা পরিবেশ। সে নিজেকে আরও বেশি একা অনুভব করে। দেওয়ালের দিকে তাকিয়ে সে তার ছোটবেলার কথা ভাবে। তার মায়ের মুখের কথা মনে পড়ে। তার মা বলেছিল, কষ্ট হলেও থাকবি বাবা। আর সে চুরির অপবাদ নিয়ে হাজতে। নিলয়ের সারা শরীর তখনও অপমানের জ্বালা। তার শরীরে ব্যথা করলেও মনটা তার থেকেও বেশি ক্ষতবিক্ষত। রাহুল নিজের উদ্দেশ্য করে বলে, আমি কেন চোর হলাম? কি করেছি আমি? আমার তো কোনো দোষ ছিল না। 1 সপ্তাহ পর অপ্রত্যাশিতভাবে সে জামিন পায়। গ্রামের একজন বৃদ্ধ আইনজীবী যিনি নিলয়ের সততায় বিশ্বাস করেন, তিনি গোপনে তার জামিন ব্যবস্থা করেন। আইনজীবী বলেন, বাবা, আমি জানি তুমি নির্দোষ। এই গ্রামে তোমার থাকাটা ঠিক হবে না। এখানকার মানুষ আর তোমাকে মেনে নেবে না। আমিও থাকতে চাই না স্যার। আমি এসব অপমান নিয়ে বাঁচতে পারবো না। কিন্তু স্যার, আমাকে যে জামিন করিয়েছে, কোন এক শুভাকাঙ্ক্ষী তোমাকে জামিন করেছে? এখন তুমি এখান থেকে যাও, তাড়াতাড়ি যাও। পরের দিন সকাল 7টায় রাহুল বাড়ি ফিরে তার মা বাবা অপমানে ভেঙে পড়েছে। তাদের চোখে জল, মুখে হতাশার ছাপ। তারা সমাজের সামনে মুখ দেখাতে পারছে না। নিলয়ের বাবা মা তাদের ছেলের ভবিষ্যৎ নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন। এই অপবাদ তাদের সামাজিক এই সম্মান সম্পর্ক কেড়ে নিয়েছে। নিলয়ের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, ওরা আমার ছেলেটাকে চোর বানিয়ে দিল গো। এখন আমরা কি নিয়ে বাঁচবো? নিলয়ের বাবা ভারী গলায় বলেন, সব শেষ হয়ে গেল নিলয়। তোর পড়াশোনা, তোর স্বপ্ন, সব এসবের কি হবে? বাবা, তোমাদের কি মনে হয় আমি চুরি করেছি? সেটা আমরাও জানি বাবা। তুই এরকম কাজ করতে পারিস না। তুই আমার ছেলে, তোর শরীরে আমার রক্ত রয়েছে। দিনমজুর হলেও সেখানে হারাম রক্ত নেই। সেটা আমি জানি বাবা, ছোটবেলা থেকেই দেখে আসছি। তুমি রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে লোকের জমিতে কাজ করে আমাদের খাবার ব্যবস্থা করেছ, আমার পড়াশোনার খরচ বহন করেছ। আমি কিছুই বলিনি বাবা, আর বলতেও পারবো না।
কিন্তু নিলয়, এখন কি করবি বাবা? সমাজের চোখে তো তুই এখন একটা চোর। এখন আমি ওইটাই করব যেটা অনেক আগেই করা দরকার ছিল। কি করবি? আমি চলে যাচ্ছি বাবা। এই গ্রাম, তোমাদের ভালোবাসা সব ছেড়ে শহরে চলে যাব। এটা শুনে নিলয়ের মা চোখ দিয়ে জল পড়তে শুরু করে। না বাবা, তুই কোথাও যাবি না। তুই এতদিন বাড়িতে থেকে দেখবি সব ঠিক হয়ে যাবে। কিছুদিন গেলেই সবাই ভুলে যাবে। না মা, আমার চরিত্রে চোরের দাগ পড়েছে। এটা মুছতে হলে আমাকে অন্য কিছু করতে হবে। তোমরা চিন্তা করো না, শুধু দোয়া করো যেন আমি ভালো থাকি। সে জানে এই অপমানের বোঝা নিয়ে এখানে থাকা অসম্ভব। নিলয় তার ব্যাগ গুছিয়ে নেয়, তারপর পকেটে সামান্য কিছু টাকা যা দিয়ে শহরের দিকে রওনা দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। গ্রামের মায়া ত্যাগ করে সব কিছু পিছনে ফেলে সে অজানা গন্তব্যের দিকে পা বাড়ায়। নিলয়ের গ্রামে প্রতিটি পথ, প্রতিটি স্মৃতিকে পেছনে ফেলে যাচ্ছে। তার প্রতিটি পদক্ষেপ যেন একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, এক প্রতিশোধের যাত্রাপথে সে একবারও পিছনে ফিরে তাকায় না। তার মনে শুধু একটাই কথা, প্রতিশোধ। তার চোখে সেই প্রতীক্ষার আগুন আরও তীব্র হয়ে ওঠে। সে শহরের দিকে যাত্রা করে, জানে না তার জন্য কি অপেক্ষা করছে, শুধু জানে সে আর সেই দুর্বল নিলয় নেই। সে ফিরবে, তবে অন্য রূপে, এক ভয়ঙ্কর শক্তি হয়ে। সকাল 9টা, শহরের ব্যস্ত ফুটপাতের শহরে পৌঁছে নিলয় পুরোপুরি দিশাহারা। বিশাল এই মোহনাগিরিতে সে নিজেকে ক্ষুদ্র আর একা মনে করে। তার পকেটে থাকা সামান্য টাকা ফুরিয়ে আসে দ্রুত বেঁচে থাকার তাগিদে। সে যে কোনো কাজ করতে প্রস্তুত। সকালে এক নির্মাধারিত ভবনে দিয়ে মজুরির কাজ খুঁজতে যায়। ঠিকাদার বলে, কিরে ছোকরা, এত রোগা শরীর নিয়ে কাজ করবি কিভাবে? ইট বালি টানতে পারবি তো? জি পারবো, আমি খুবই পরিশ্রমী, আমাকে একটা সুযোগ দিন। ঠিক আছে, কাজ করলে পারিশ্রমিক পাবি, না করলে এক পয়সাও নই। আমি পারবো, এর আগেও আমি গ্রামে কৃষির জমিতে কাজ করেছি। পারলে তো ভালোই। নিলয় সরাসরি পরিশ্রম করে। তার হাতে ফোসকা পড়ে যায়, শরীর ভেঙে আসে ক্লান্তিতে। সন্ধ্যে 7টায় একটি ব্যস্ত রেস্টুরেন্টের কিচেনের দিনের শেষে মজুরি পায় সামান্য, যা দিয়ে দুবেলা খাবার ছোটে না। পেটের তাগিদে সে রাতে একটা ছোট্ট রেস্টুরেন্ট হোটেলে বয়ের কাজ নেয়। সেখানে তাকে নানা অপমান সহ্য করতে হয়। ম্যানেজারের চিৎকার করে বলে, এই যে নিলয়, কি করছিস? এত আস্তে কাজ করছিস কেন? তোর মতো অকর্মা ছেলে আমি দেখিনি। জলদি টেবিলটা পরিষ্কার কর। নিলয় নিচু মাথায় সব কথা শুনে তার চোখ তখনই সে পুরো অপমানের স্মৃতি জল করে। পেটে খিদে, মনে যন্ত্রণা। একসময় সে স্বপ্ন দেখতো বিজ্ঞানী হওয়া। সে এখন এক বাসন মাঝে। তার ভেতরে নরম মানুষটাকে ধীরে ধীরে কঠিন হয়ে উঠেছে। পাশের টেবিলে বসে থাকা এক ধনী যুবক হাসতে হাসতে তার এক বন্ধুর দিকে তাকিয়ে বলে, দেখছিস, এই ছেলেগুলো সারা জীবন এভাবেই থাকবে। এখন জুতো পরিষ্কার করা ছাড়া এদের আর কোনো উপায় নেই। কথাটা নিলয়ের কানে আসতে তার মুঠিবদ্ধ হাত কাঁপতে থাকে। এই শহরেও যেন তাকে অপমানিত আর তুচ্ছতা ছিল, পিছু ছাড়ছে না। রাহুল ভাবে, এই প্রতিটা অপমান, প্রতিটা কটু কথা আমার মনে লোহার মতো গেঁথে গেছে। একদিন আমি এর প্রতিশোধ নেবই, শুধু সময় আসার অপেক্ষা। দিনের পর দিন অনাহারে অর্ধাহারে কাটে তার। সে শহরে এক নোংরা ঘিচ্ছ গলিতে একটা ছোট্ট রুম ভাড়া নেয়। রাতের বেলা রুমে শুয়ে সে সিলিংয়ের দিকে তাকিয়ে থাকে। তার চোখে ঘুম আসে না, কেবল অতীতের অপমান আর ভবিষ্যতের অনিশ্চয়তা তাকে তাড়া করে বেড়ায়। আর কতদিন এভাবে বাঁচব? এই শহরের প্রতিটা মানুষ আমাকে যেন আরও ছোট করে দিচ্ছে। কিন্তু যাই হয়ে যাক, একদিন আমি প্রমাণ করব আমি কে। এই অপমানের হিসাব আমাকে নিতেই হবে। রাত 11টা, অন্ধকার গলিপথ, শহরের প্রান্ত। কয়েক সপ্তাহ পর এক রাতে কাজ শেষে বাসায় ফিরছিল নেহাল। শহরে এক নির্জন গলিপথ। হঠাৎ সে কিছু গ্যাংস্টারের মধ্যে ভয়ানক মারামারি দেখতে পায়। তারা ধারালো অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়েছিল। নিলয় ভয়ে রাস্তার পাশে লুকিয়ে পড়ে। মারামারির এক পর্যায়ে নিলয় ভুল করে একটা লোহার টুকরোতে পা দিয়ে দেয়, যা থেকে শব্দ হয়। গ্যাংস্টাররা শব্দ শুনে তার দিকে তাকায়। নিলয় পালাতে চেষ্টা করে, কিন্তু দ্রুত সে এর হাতে পড়ে। একজন গ্যাংস্টার নিলয় গলা চেপে ধরে। নিলয় ভয়ে কাঁপে, কিন্তু তার চোখে তখনও এক অদম্য জেদ আর বাঁচার তীব্র আতঙ্কা। না, আমি কিছু দেখিনি, আমি শুধু বাড়ি ফিরছিলাম। ঠিক
তখন তাদের গ্যাংস্টারের লিডার ইদ্রিস নামে একজন প্রাপ্ত মাফিয়া কিং সেখানে আসে। তার বয়স প্রায় 40-এর কোঠায়, মুখে কঠিন ভাব কিন্তু চোখে এক অদ্ভুত গভীরতা। সে নিলয়ের দিকে এক পলক তাকিয়ে নিলয়ের চোখে প্রতিশোধের তীব্র আগুন আর অদম্য জেদ দেখে ইদ্রিস মুগ্ধ হয়। ইদ্রিসের চোখে নিলয়ের জন্য তার নিজের অতীতের ছায়া ভেসে ওঠে। সেও একসময় নিলয়ের মতো ছিল, একা, অসহায়, আর প্রতিশোধের আগুন জ্বলছিল। স্যারকে ছেলেটাকে আমার কাছে নিয়ে আয়। গ্যাংস্টার নিলয়কে ইদ্রিসের সামনে নিয়ে আসে। ইদ্রিস রাহুলের চেহারা গভীরভাবে পর্যবেক্ষণ করে। কি নাম তোর? নিলয় ভয়ে ভয়ে বলে, নিলয় রাজ। কোথায় থেকে এসেছিস? কি করিস? নিলয় সংক্ষেপে তার অতীতে চুরির অপবাদ আর গ্রাম ছেড়ে আসার কথা বলে। তার কণ্ঠস্বর স্পষ্ট হয় অসহতা। ইদ্রিস কিছুক্ষণ চুপ থেকে বলে, তোর চোখে আমি আগুন দেখেছি নিলয়। এই আগুন দিয়ে তুই প্রতিশোধ নিতে পারবি, কিন্তু তার জন্য সঠিক পথ জানতে হবে। ইদ্রিস নিজে একজন প্রাপ্ত মাফিয়া কিং, যদিও সে এখন সরাসরি অপরাধমূলক কাজে জড়িয়ে নয়। তার অতীতের কারণে তার মাফিয়া জগতের সাথে যোগাযোগ আছে। সে নিলয়ের মধ্যে নিজেকে খুঁজে পায়। আমার সাথে থাকবি, আমি তোকে পথ দেখাবো, তোকে নতুন জীবন দেব। কিন্তু মনে রাখবি, এই পথ সহজ নয়। একবার ঢুকলে ফিরে আসার পথ নেই। নিলয় অবাক হয়ে তাকায়। তার কাছে এই প্রস্তাব যেন অন্ধকারের মাঝে এক আলোর রেখা। তার হারানো কিছু নেই, পাওয়া আছে অনেক কিছু। সে মাথা নেড়ে সম্মতি জানায়। আমি রাজি স্যার, আমি আপনার সাথে থাকবো। কয়েক মাস পর ইদ্রিস আধীনে নিলয়ে অন্ধকার জগতে নানা কৌশল শিখতে শুরু করে। ইদ্রিস তাকে শুধুমাত্র লড়াইয়ের কৌশল শেখায় না, বরং তাকে শেখায় কিভাবে টাকা খাটাতে হয়, কিভাবে নেটওয়ার্ক তৈরি করতে হয় এবং কিভাবে ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে হয়। নিলয় জন্মগত তীক্ষ্ণ বুদ্ধি এবং কঠিন পরিশ্রমী তাকে দ্রুত এই জগতের উপরে উঠতে সাহায্য করে। ইদ্রিস রাহুলকে একটি লাইব্রেরিতে নিয়ে যায়, যেখানে শুধু অর্থনীতি, ইতিহাস এবং কৌশলিত বই রয়েছে। নিলয়, এই জগতে সব কিছু শক্তি দিয়ে হয় না, বুদ্ধি আর জ্ঞান সবচেয়ে বড় শক্তি। এই বইগুলো পড়বি, শিখবি কিভাবে বড় বড় সাম্রাজ্য তৈরি হয় আর সেগুলো কিভাবে ভেঙে পড়ে। নিলয় মন দিয়ে ইদ্রিসের কথা শুনে এবং দিনরাত করে এক করে পড়াশুনো আর পদক্ষেপ নেয়। তার শেখার ক্ষমতা নিয়ে ইদ্রিসের নিজেও মুগ্ধ। নিলয়ের মধ্যে ভবিষ্যৎ মাফিয়া কিংয়ের ছায়া দেখতে পায়। ইদ্রিস নিলয়ে তার পুরনো পরিচয় ভুলে যেতে বলে এবং তাকে নতুন একটি নাম দেয়। আর কে? এই নামটা তার অতীতের কোনো চিহ্ন বহন করে না, যা তাকে নতুন করে শুরু করতে সাহায্য করে। আজ থেকে তোর নাম আর নিলয় নয়, তুই আর কে। তোর অতীতকে ভুলে যাবি। তোর একমাত্র লক্ষ্য হবে নিজেকে শক্তিশালী করা, এতটাই শক্তিশালী যে যে কেউ তোকে কোনো দিন অপমান করার সাহস না পায়। আমি বুঝছি স্যার। আরেক দ্রুত ইদ্রিসের ডান হাত হয়ে ওঠে। সে ছোট ছোট কাজ থেকে শুরু করে গ্যাংয়ের বড় বড় চুক্তির অংশ নেয়। তার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা এবং অসম্ভব সাহস তাকে সবার চোখে তুলে ধরে। ইদ্রিসের অন্যান্য অনুসারীরাও তাকে শ্রদ্ধা করতে শুরু করে। সে নতুন করে নিজেকে গড়ে তোলে। তার শরীর আরও সুঠাম হয়, চলাফেরা আসে আত্মবিশ্বাস। তার পোশাক, তার কথাবার্তার ধরন, সব কিছুতেই আসে এক অমূল পরিবর্তন। তোর চোখ আর কাজ করার পদ্ধতি দেখে মনে হয় তুই একদিন এই জগতের সবথেকে বড় খেলোয়াড় হবি। আরেক ইদ্রিসের দিকে কীর্ততার দৃষ্টিতে তাকায়। ইদ্রিসকে তাকে নতুন জীবন দিয়েছে, বাচ্চার রসদ জাগিয়েছে। ধীরে ধীরে কয়েকটি বছর পার হয়ে যায়। এদিকে করিমের বাড়ি, নীলার ঘর। নীলা রাহুলের কথা ভুলতে পারে না। কয়েকটা বছর কেটে গেছে, কিন্তু নীলার স্মৃতি তার মনে অমলিন। সে বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছিল যে নীলয় নির্দোষ ছিল, কিন্তু মিস্টার করিম তার কথা শোনেনি। নীলা মায়ের কাছে বলে, মা, আমার বিশ্বাস হয় না নিলয় এমন কাজ করতে পারে। ওর মতো শান্ত আর সৎ ছেলে আমি দেখিনি বাবা। কেন ওর কথা শুনলে না? কেন? কি আর করা যাবে মা, যা হবার তা তো হয়েই গেছে। এখন তোকে তোর ভবিষ্যতের কথা ভাবতে হবে। কিন্তু নীলা মানসিকভাবে অস্থির। সে বিশ্বাস করে নিলয় একদিন ঠিকই ফিরবে। সে প্রতিদিন অপেক্ষা করে রাহুলের একটা খবরের জন্য। সন্ধ্যা নীলার বেডরুমে নীলা তার পুরনো ডায়েরিটা বের করে তার ভিতরে নিলয়ের সাথে তোলা কয়েকটি পুরনো ছবি আছে। কলেজে অনুষ্ঠানের ছবি, সেখানে নিলয় আর নীলা পাশাপাশি দাঁড়িয়ে আছে।
ছবিগুলো দেখে তার চোখে জল আসে। নীলার মনে পড়ে কলেজের সে দিনগুলোর কথা, যখন নীলয় নীরবে তার দিকে তাকিয়ে থাকতো আর নীলাও তার চোখে তাকাতে দেখতো তাদের মধ্যে যেন এক অদ্ভুত বাঁধন ছিল। নীলা ছবিতে নিলয়ের মুখের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় আছো নিলয়? কেমন আছো? কি করছো? আমি জানি তুমি নির্দোষ ছিলে। তুমি কেন চলে গেলে নিলয়? কেউ তোমাকে বিশ্বাস নাই করুক, আমি তোমাকে বিশ্বাস করি। সে নিলয়ের সহজ সরল হাসি, তার বইয়ের প্রতি ভালোবাসা আর তার চোখ থেকে স্বপ্নগুলো মনে করার চেষ্টা করে। তার মনে এক অজানা আশঙ্কায় ডুবে যায়। জানি না তুমি কেমন আছো, কোথায় আছো। এই শহর কতটা নিষ্ঠুর, তাই না নিলয়? তুমি হয়তো অনেক কষ্টে আছো, কিন্তু আমার বিশ্বাস তুমি একদিন ফিরবে, আর তখন সব সত্য প্রকাশ পাবে। প্রতিদিন সে নীলার জন্য অপেক্ষা করে। তার বাবা মা তাকে বিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন, কিন্তু নীলা রাজি হয় না। তার মনে শুধু রাহুলের স্মৃতি আর এক অদ্যম আশা, রাহুল একদিন ফিরবেই। 5 বছর পর রাত 11টা, শহরের উৎকণ্ঠ, পরিত্যক্ত ওয়াসার হাউসের 5 বছরে সব পাল্টে গেছে। সে গ্রামের ছেলে, নীলায় এখন আর নেই এখানে। এখন সে শহরে আন্ডারওয়ার্ল্ড, অপ্রতিরোধ নাম আর কে তার রাজত্ব। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে ছড়িয়ে পড়েছে সে। এখন কেবল অর্থ নয়, প্রভাবের ক্ষমতার প্রতীক। শহরে উপকণ্ঠে এক পরিত্যক্ত হাউসে চলেছে এক ভয়ঙ্কর ডিল। আর কে এর প্রধান প্রতিদ্বন্দ্বী? ড্রাগন নামে পরিচিত একজন কুখ্যাত ডন। তার লোক বলে নিয়ে এসেছে ড্রাগন আরেকে এরকম বর্ধমানের আধিপত্য ঈর্ষান্বিত। ড্রাগন তার দলবল নিয়ে আরেক সামনে দাঁড়ায়, তার মুখে তার ছেলের হাসি। কিরে আর কে? শুনেছি তুই নাকি এ শহরের নতুন রাজা হতে চাস। জানিস রাজা সিংহাসনে বসার জন্য শুধু টাকার জোর লাগে না, বুকের পাঠা লাগে। আর কে শান্তভাবে তার দিকে তাকিয়ে আছে, তার চোখে কোনো ভয় নেই, কেবল এক ঠান্ডা দৃঢ়তা। আমার বুকের পাটা কেমন সেটা তো তুই গত 5 বছর ধরে দেখেছিস ড্রাগন। তোর সাম্রাজ্য কেন ছোট হয়ে আসছে সেটা একটু ভেবে দেখিস। ড্রাগনের মুখ লাল হয়ে যায়। সে তার এক লোককে ইশারা করে, সঙ্গে সঙ্গে নিলয়ের দিকে 3জন লোক বন্দুক ত্যাগ করে। বেশি কথা বলিস না, আমার সাথে টক্কর দিতে আসিস না, তাহলে তোর এই নতুন সাম্রাজ্য চোখের পলকে ভেঙে দিব। যা চাইছি দিয়ে দে। আর সে সামনে হাসে, তার চোখে দুটো তীক্ষ্ণ হয়ে ওঠে। আমার কাছ থেকে কিছু নেওয়ার ক্ষমতা তোর নেই ড্রাগন, আর আমি কিছু দিলেই সেটা তোর সহ্য করার ক্ষমতা থাকবে না। মুহূর্তের মধ্যে ওয়ার হাউসের লাইটগুলো নিভে যায়। শুরু হয় এক ভয়ঙ্কর অ্যাকশন। চারিদিকে থেকে আর এক লোকের ড্রাগনের গ্যাংকে ঘিরে ফেলে। অন্ধকারে কেবল বন্দুকের গুলির শব্দে মারামারির আওয়াজ শোনা যায়। আর কে নিজে বিদ্যুতের মতো দ্রুত গতি ড্রাগনের প্রধান সহকারীর দিকে এগিয়ে যায়। তার প্রতি জাল নিখুঁত, প্রতিটি আঘাত মারাত্মক। রাহুল যেন শুধু মস্তিষ্ক খাটাতে জানে তো নয়, সে শারীরিক লড়াইও ভয়ঙ্কর। ড্রাগনের লোকগুলো এক এক করে ধরাশীয় হতে থাকে। ড্রাগন হতবাক হয়ে সব কিছু দেখে, তার চোখে অবিশ্বাস। ড্রাগন চিৎকার করে বলে, এটা কি হচ্ছে? এ কিভাবে সম্ভব? আলো জ্বেলে ওঠে। দেখা যায় ড্রাগনের সব লোক মাটিতে পড়ে আছে, কেউ অচেতন, কেউ আহত। আর কেউ ড্রাগনের দিকে এগিয়ে যায়, তার হাতে একটা চকচকে ছুরি। এবার বুঝলে ড্রাগন, এই শহরে কে রাজা আর কে গোলাম? ড্রাগনের মুখ শুকিয়ে যায়। সে জীবনে ভাবেনি আর কে এত শক্তিশালী হবে। ড্রাগন কাঁপা কাঁপা গলায় বলে, তুই তুই কি মানুষ নাকি শয়তান? আমি নিলয়, যাকে একদিন তোদের মতো কিছু নর্দ মানুষ চোর অপবাদ দিয়েছিল আর অপমান করেছিল, মনে রাখিস। আরেক ড্রাগনকে রেহাই দেয় না, তবে তার সাম্রাজ্য ছিনিয়ে নেয়। তার আধিপত্য আরও শিরদর হয়। এই ঘটনা ছড়িয়ে পড়ে শহরে। আরেক সত্যি হয়ে ওঠে এক অপরাধবিদ্য মাফিয়া কিং। পরের দিন সকাল 10টায় আর কে তার শহরের সবচেয়ে উঁচু বিল্ডিংয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসে আছে। তার সামনে কাচের টেবিল ছড়ানো, কিছু পুরনো খবরের কাগজের কাটিং। প্রতিটি কাঠি বড় বড় অক্ষরে লেখা চোর, গ্রামের ছেলেকে চুরির দায় গ্রেপ্তার। সেখানে মিস্টার করিমের মুখও দেখা যাচ্ছে। আর কেউ এক টুকরো কাগজ তুলে ধরে, তার চোখ জলে ওঠে প্রতিশোধের আগুন। সে সেই দিনের অপমান, সেই মারধরের কথা ভুলে যায়নি।
প্রতিটি অপমানে তার সামনে সান্নিধ্য তীরের মতো বিঁধে আছে। এই কথাগুলো আমি কোনোদিন ভুলবো না। করিম সাহেবের অপমান, অহংকারী আর অপমানের ছেলের চক্রান্তের জন্য আমাকে যে নরক দেখতে হয়েছে তার মূল্য আপনাকে দিতেই হবে। তার হাতে একটা ট্যাবলেট, সে তাকে দ্রুত কিছু টাইপের করে। স্ক্রিনে ভেসে ওঠে তার গ্রামের নাম, করিম পরিবারের ঠিকানা আর তাদের ব্যবসার যাবতীয় তথ্য। সে গত 5 বছর ধরে গোপন তাদের উপর নজর রাখছে। সে জানে করিমের ব্যবসা এখন লোকসানে চলছে। রিফাত মাদকাসক্ত হয়ে আরও বিপরীত হয়ে উঠেছে। আর কে তার ব্যক্তিগত সহকারী ফোনে বলেছে, অমিত, মিস্টার করিমের নতুন প্রজেক্টের সমস্ত ফাইল আমার টেবিলে চাই। আর রিফাতের বর্তমান কার্যকলাপের ওপর আরও কড়া নজর রাখবে। আমি চাই তাদের প্রতিটা পদক্ষেপ যেন আমার জানা থাকে। আরেক তার বিশাল কাছের জানালা দিয়ে শহরের দিকে তাকায়। এই শহরে এমন তার হাতের মুঠোয়, কিন্তু তার মনে পড়ে আছে সেই গ্রামে যেখানে তাকে অপমান করা হয়েছিল। আমার প্রতিশোধ ঠান্ডা হবে, আমার সেটা হবে খুব ধীরে ধীরে। ওদের প্রতিটা নিঃশ্বাসে যন্ত্রণা থাকবে। সে জানে তার সময় এসেছে। করিমের পরিবারের পতন এখন শুধু সময়ের অপেক্ষা। 1 মাস পর সকাল 9:30টায় শহরের কর্পন ভবনে মিস্টার করিমের ব্যবসায় সংক্রমণ লোকসানে চলছিল। একের পর এক ডিল হাতছাড়া হচ্ছিল। পারিবারিক ব্যবসায় বাঁচাতে নীলা নিজেই শহরে আসে। সে তার বাবার পুরনো ব্যবসায়িক পরিচিতদের সাথে দেখা করে সাহায্য চাইছে। তার চোখে মুখে ক্লান্তির ছাপ, কিন্তু চোখে এক দৃঢ়তা। নীলা তার পরিবারের পতন ঠেকাতে মারিয়া। সে জানে এই মুহূর্তে তার বাবা আর রিফাত কেউ দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নেই। নীলা একটি নামকরা কর্পোরেট অফিসার, রিসেপশনে বসে আছে। এই অফিসটি আরেকের একটি সহযোগী প্রতিষ্ঠানের। নীলা আর অফিসের ঠিকানা দেখেও চিনতে পারে না যে এটি আর কেকের। নীলা রিসেপশন স্টককে বলে, আমি নীলা। মিস্টার রায়হান সাহেবের সাথে আমার একটা অ্যাপার্টমেন্ট আছে। করিম 10 ডেজ থেকে এসেছি। নীলা অপেক্ষা করতে থাকে। তার চারপাশে বড় বড় কর্পোরেটের অফিসাররা ব্যস্ত ভঙ্গিতে হেঁটে চলেছে। সেভাবে শহরে টিকে থাকা কত কঠিন। বেলা 11টা। মিস্টার রায়হান অবশেষে আসেন। তিনি আরেকজন বিশ্বস্ত কর্মচারী। আসুন, বসুন। নীলা ম্যাডাম, আপনাদের সমস্যার কথা আমি শুনেছি। মিস্টার আরকে ব্যক্তিগতভাবে এই কেসটা দেখতে বলেছেন। আর কে? কিন্তু উনি কেন আমাদের কেস দেখবেন? আমি তো সরাসরি আপনাদের সাথে ডিল করতে এসেছিলাম। মিস্টার আরকে একজন দূরদর্শী ব্যবসায়ী। তিনি মনে করেন আপনাদের প্রজেক্টে ভালো সম্ভাবনা আছে, তাই তিনি নিজে আগ্রহী হয়েছেন। নীলার মনে এক অদ্ভুত অনুভূতি হয়। এই আর কে লোকটা, কেন সে আমাকে সহ্য করতে চাইছে? সে শুধু তার বাবার ব্যবসা বাঁচানোর চিন্তায় মগ্ন। নীলা মনে মনে ভাবে, যাক, একজন তো সাহায্য করতে চাইছে। ওই লোকসান আর সহ্য করা যাচ্ছিল না। কিন্তু এই আর কে নামের লোকটা এত রহস্যময় কেন? দুপুর 2টা। আরেকের ব্যক্তিগত অফিস। রায়হানের সাথে কথা বলার পর নীলাকে আর কের ব্যক্তিগত অফিসে নিয়ে আসা হলো। বিশাল সেই অফিস, একপাশে কাঁচের দেওয়াল যেখানে থেকে পুরো শহর দেখা যায়। অফিসের মাঝখানে একটি বিশাল টেবিল। আর কে পেছন ফিরে দাঁড়িয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। নীলা ঘরে ঢুকে তার বুক ধুকপুক করছে। এই রহস্যময় মানুষটির সাথে দেখা করা আর উত্তেজনা তার মধ্যে কাজ করছে। গুড আফটারনুন মিস্টার আর কে। আমি নীলা। রায়হান সাহেব বললেন আপনি আমার সাথে কথা বলতে চান। আর কে ধীরে ধীরে ঘরে নিলয় গ্রামে থাকাকালীন ছিল একজন সাধারণ রোগা এবং কিছুটা অপরিষ্কৃত চেহারা যুবক, কিন্তু মাফিয়া কিং আর কে হয়ে ওঠার পর তার চেহারা বড় ধরনের পরিবর্তন এসেছে। সে এখন সুঠাম দেহের অধিকারী, দামি পোশাক, চুল ও দাড়ি স্লাইড বদলে ফেলেছে। তার চলাফেরা, কথা বলার ধারণ সব কিছু এসেছে অবিচার্য, আত্মবিশ্বাসী। তাই নীলা তাকে চিনতে পারেনি। আর সে গম্ভীর কণ্ঠে বলে, বসুন মিস নীলা, আপনার কোম্পানির ফাইল আমি দেখেছি। আপনাদের পরিস্থিতি বেশ খারাপ। নীলা চেয়ার টেনে বসে। আর কে নীলার দিকে তাকিয়ে তার মনে পুরনো দিনের স্মৃতি ভেসে ওঠে। সে নীলাকে চিনতে পারে। তার প্রতি পুরনো অনুভব জেগে ওঠে, কিন্তু প্রতিশোধের পরিকল্পনা তার মনে শক্ত হয়ে বসে আছে। জি, পরিস্থিতি খুবই খারাপ। আমরা সব রকম চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই সামলাতে পারছি না। আর কে ফাইলগুলো নেড়ে চেড়ে দেখে। তার আচরণ পুরোপুরি পেশাদার।
আমি আপনাদের প্রজেক্টে ইনভেস্ট করতে রাজি আছি, তবে কিছু শর্ত আছে। প্রথমত, সমস্ত সিদ্ধান্ত আমার হাতে থাকবে। দ্বিতীয়ত, আপনাদের সমস্ত দেনা আমার প্রতিষ্ঠান শোধ করবে, কিন্তু বিনিময়ে আপনাদের ব্যবসার বড় অংশ আমার নামে হবে। নীলা অবাক হয়ে তাকায়। এটা তো এরকম তাদের ব্যবসায় ছিনিয়ে নেওয়ার মতো। কিন্তু এটা তো আমাদের জন্য খুব কঠিন হবে। আমরা তো ভাবুন, আপনার হাতে 2টা পদ আছে, হয় আমার শর্ত মেনে নিন, নয়তো আপনাদের ব্যবসা সম্পূর্ণ ডুবে যাক। আরেকের চোখে চোখ রাখে নীলা। আরেকের ব্যক্তিত্ব নীলা এক অদ্ভুত আকর্ষণ খুঁজে পায়, যা তাকে ব্রহ্মণ্য ও করে। তার মনে হয় এই মানুষটি আমি যেন কোথাও দেখেছি, কিন্তু মনে করতে পারছি না। তার চোখে সেই চেনা সরলতা আর সততা দেখে আরেকের মনে মনে কিছুটা দ্বিধায় পড়ে। নীলা মনে মনে বলে, এই লোকটার চোখ দুটো কেন এমন চেনা লাগছে? কে এই আর কে? সে কি আমাকে কোথাও দেখেছে, নাকি এটা শুধু আমার মনের ভুল? আরেক ইচ্ছাকৃতভাবে তার সাথে গভীর ও রুক্ষ আচরণ করে, যাতে নীলার মনে এক রহস্য তৈরি হয় এবং সে কোনোভাবে তাকে নিলয় বলে সন্দেহ না করে। নীলা আর কোনো কথা না বলে মাথা নিচু করে ফাইলগুলো দেখতে থাকে। তার মনে তখনও সেই রহস্যময়ের ব্যক্তির প্রভাব ঘুরপাক খাচ্ছে। ঠিক আছে মিস্টার আর কে, আমি বাসায় গিয়ে এই বিষয়ে চিন্তা করে আপনাকে জানাচ্ছি। ওকে, আপনার যা ভালো মনে হয় সেটাই করুন। পরের দিন সকাল 9টায় করিম ট্যাক্সেটর অফিসে। মিস্টার করিমের ব্যবসায়িক সাম্রাজ্য এখন ধসে পড়ার মুখে, আর সে সুকৌশলে তার প্রতিটি পদক্ষেপে লক্ষ্য করে চলছে। করিম ট্রেডার্সের প্রধান সহকারী, যারা বছরের পর বছর ধরে তাদের পুরনো সহকার করে আসছিল, হঠাৎ করে চুক্তি বাতিল করে দেয়। মিস্টার করিমের অফিসে বসে ফাইল দেখে তার মুখে চিন্তার কালো। মিস্টার করিম ফোনে কথা বলে, দুঃখিত মিস্টার করিম, আমাদের নতুন নীতি পরিবর্তন হয়েছে। আমরা এখন আপনার সাথে কাজ করতে পারছি না। অন্য একটি বড় কোম্পানি আমাদের সাথে দীর্ঘমেয়াদী চুক্তি করেছে। ফোন রেখে মিস্টার করিম হতাশ হয়ে চেয়ার হেলান দিয়ে। তিনি বুঝতে পারে না কি হচ্ছে। একের পর এক ডিল হাতছাড়া হচ্ছে, ব্যাংক থেকে ঋণ পাওনা যাচ্ছে। কি হচ্ছে এসব? দুপুরবেলা মিস্টার করিম একটি বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংকে এসেছে, কিন্তু ব্যাংকের ম্যানেজার তাকে হতাশ করে বলেন, দুঃখিত মিস্টার করিম, আপনার কোম্পানির বর্তমান আর্থিক অবস্থা খুবই নাজুক। আমরা এই মুহূর্তে আপনাকে কোনো বড় লোন দিতে পারছি না। আমাদের অভ্যন্তরীণ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে, আর আপনার প্রজেক্টের কিছু সমস্যা দেখা দিয়েছে। আমাদের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে বিনিয়োগ করাটা ঝুঁকিপূর্ণ। মিস্টার করিম ব্যাংক থেকে বের হয়। তার মাথা ঘুরছে। তিনি বুঝতে পারছেন না তার সব দরজা কেন বন্ধ হয়ে যাচ্ছে। বিকাল 4টে আর কে তার অফিসে বসে ল্যাপটপে মিস্টার করিমের কোম্পানির সমস্ত ডেটা পর্যবেক্ষণ করে। তার মুখে এক শয়তানি হাসি। সে তার প্রধান প্রতিদ্বন্দ্বীর হাতে হাত মিলিয়েছে, যারা করিমের ব্যবসার পতন আগ্রহ। আরেক ফোনে তার এক ব্যবসায়ীর অংশীদারকে বলে, হ্যাঁ মিস্টার চৌধুরী, করিমের সর্বশেষ প্রজেক্টে হাতছাড়া হয়েছে। এখন সে ব্যাংকের ঋণও পাচ্ছে না, ঠিক যেমনটা আমরা চেয়েছিলাম। আপনি যা চান তাই হবে মিস্টার আর কে করিম, তো আপনার হাতের পুতুল এখন। ঠিক তাই, এখন সে আমার পাতা ফাঁদে আটকা পড়েছে। এইবার আসল খেলা শুরু হবে। রাত 8টায় নীলা আর রিফাদের নিয়ে মিস্টার করিম বসে আছেন। তাদের মুখে উদ্যোগ্য ছাপ স্পষ্ট। বাবা, তুমি শান্ত হও, আমরা একসাথে এর সমাধান করব। আমি চেষ্টা করছি, কিছু নতুন কালেক্ট খুঁজতেছি। রিফাত বিরক্তি নিয়ে বলে, এই বুড়ো বয়সে এসব ব্যবসায় ঝামেলা নিয়ে চুপচাপ ঘরে বসে থাকলেই তো পারতে। আমার তো আর এইসব বুঝি না। মিস্টার করিম রাগে ফুঁসতে থাকেন। তার নিজের ছেলেও তাকে বুঝছে না। করিম পরিবারে ধীরে ধীরে অর্থনৈতিক সংকট আরও গভীরভাবে তলিয়ে যেতে থাকে। পরের দিন সকাল 10টায় আর কে কর্পোরেট অফিসার পরিবারের ব্যবসায় বাঁচানে নীলা মরিয়া হয়ে ওঠে। তার শেষ ভরসা আরেক। তার মানে সন্দেহ থাকলেও আরেকের সাহায্যের প্রস্তাব তাকে মেনে নিতে বাধ্য করে। আজ তাকে আবার আরেকের সাথে একটি গুরুত্বপূর্ণ ব্যবসায়িক আলোচনায় বসতে হবে। নীলা আরেকের অফিসে ঢুকেই আরকে তার বিশাল চেয়ারে বসে আছে। তার চোখে গভীর দৃষ্টি। মিস নীলা, বসুন। আপনার কোম্পানির বর্তমান অবস্থা আমি জানি। আপনারা বড় ক্ষতির মুখে আছেন। জি মিস্টার আর কে, আমরা খুবই খারাপ অবস্থায় আছি। আপনার সাহায্য ছাড়া আমাদের ব্যবসা টিকবে না। আমি তো আপনাকে আগেই শর্তগুলো বলেছি।
আপনার বাবার ব্যবসার বড় অংশ আমার অধীনে আসবে। আপনি কি রাজি? নীলার মুখ ফ্যাকাশে হয়ে যায়। এটা তার জন্য কতটা কঠিন তা সে বুঝতে পারে। আমাদের আর কোনো উপায় নেই মিস্টার আরকে, আমি রাজি। আরকে এক মুহূর্তে নীরব থাকে। তার মনে প্রতিশোধের তৃপ্ত, কিন্তু নীলার অসহতা মুখ দেখে তার মনে এক অদ্ভুত অনুভব হয়। ভালো কথা। এবার শুনুন, আপনার বাবার একটা পুরনো অভ্যাস ছিল। সে যখন খুব চাপে থাকতো তখন একটা বিশেষ ধরনের চকলেট খেত, যা নাকি তার মন শান্ত করত। মনে আছে আপনার? নীলা অবাক হয়ে আরকের দিকে তাকায়। এই কথা শুনে তার ফ্যামিলি আর নিলয় জানতো। তার মনে এক অদ্ভুত বেজোকা তৈরি হয়। নীলা মনে মনে, এই লোকটা আমার বাবার এই ব্যক্তিগত অভ্যাসটা জানলো কিভাবে? এটা তো শুধু বাবা আর আমার নীলই জানতো। আপনি আপনি একথা জানলেন কিভাবে মিস্টার আরকে? আরকে সামান্য হাসে। তার হাসি রহস্যময়তা। একজন ভালো ব্যবসায়ী হওয়ার জন্য শুধু লাভ লোকসানের হিসাব জানলে চলে না, গ্রাহকদের ব্যক্তিগত দিকটাও জানতে হয়, এতে সম্পর্ক ভালো হয়। এখন কাজের কথায় আসি। আরকে নীলায় নানাভাবে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়, ছোট ছোট টিপস দেয় যা তাদের ব্যবসার জন্য উপকারী। কিন্তু প্রতিটা সাহায্যের বিনিময়ে আরেক এমনভাবে চুক্তিগুলো সাজায় যা নীলাকে আরও বেশি করে তার উপর নির্ভরশীল করে তোলে। আপনারা এখন যে সমস্যায় পড়েছেন তার সমাধান আমি করে দিতে পারবো, কিন্তু এর বিনিময়ে আপনাদের সব বড় সিদ্ধান্ত আমার পরামর্শ ছাড়া নেওয়া যাবে না। নীলা দ্বিধাগ্রস্ত হয়। তার মনে অদ্ভুত এক টানা পড়ে চলে। এই মানুষটাকে সে চিনতে পারছে না, কিন্তু তার প্রতিটি কথাই যেন নীলায়ের ছায়া। নীলা আবার মনে মনে বলে, কে এই আরকে? সে কি সত্যি শুধু একজন ব্যবসায়ী, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? কেন জানি মনে হচ্ছে ওকে আমি কোথাও দেখেছি, যেন ওকে আমি চিনি। ওর চোখগুলো, ওর কথা বলার ভঙ্গি। মেলা আরকে চাপানো শর্তগুলো মেনে নিতে বাধ্য হয়, কারণ তার পরিবারের বাঁচানোর আর কোনো পথ খোলা নেই। ঠিক আছে আরকে, আমার বাবাও আপনার সাথে এই বিষয়ে কথা বলবেন। আমি ওনাকে সব বুঝিয়ে বলবো, তারপর ডিল ফাইনাল হবে। পরের দিন ব্যবসায়িক ও যতটার জন্য মিস্টার করিম নিজেই আরকের সাথে দেখা করতে আসেন। তার মুখে পুরনো অহংকার নেই, আছে শুধু অসহ্যতা। মিস্টার করিম বলেন, আরকে মিস্টার করিমের দিকে শান্ত চোখে থাকায়, এই সেই মানুষ যিনি একদিন তাকে চোর অপবাদ দিয়েছিলেন, তার সম্মুখে অপমান করেছিলেন, আর আজ সেই মানুষ তার সামনে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আরকের মনে তখন প্রতিশোধের এক ঠান্ডা অনুভব কাজ করছিল। তার চোখের সামনে ভেসে উঠেছিল সেদিনের ছবি, যেদিন তাকে নির্মমভাবে অপমান করা হয়েছিল। আমি আপনার পরিস্থিতি জানি মিস্টার করিম। আপনার কোম্পানি বাঁচাতে হলে অনেক বড় বিনিয়োগ লাগবে। আপনি কি প্রস্তুত? আরকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। মিস্টার করিমের সামনে দিয়ে হেঁটে যায়। তার গলার স্বর কিছুটা পাল্টে যায়, তাতে একটা পুরনো ও পরিচিত মিশে থাকে। মনে আছে মিস্টার করিম, একবার আপনার বাড়িতে একটা মূল্যবান ঘড়ি চুরি হয়েছিল। সেই সময় আপনি একজন নির্দোষ ছেলেকে চোর অপবাদ দিয়েছিলেন। আপনার মনে আছে সেই ঘটনার কথা? মিস্টার করিম চমকে ওঠেন। তার মুখ ফ্যাকাশে হয়ে যায়। আরকের এই প্রশ্ন এবং তার গলার স্বর করিমের মনে এক পরিচিত সুর তোলে। তার চোখে নিলয়ের চেহারা ভেসে ওঠে। মিস্টার করিম কাঁপা কাঁপা গলায় বলেন। আরকে সামান্য হাসে। আমি একজন ব্যবসায়ী মিস্টার করিম, ব্যবসার জন্য সব কিছুই জানতে হয়। আমি শুধু জানতে চাচ্ছি সেই ছেলেটা কি সত্যি চুরি করেছিল, নাকি আপনারাই তাকে ফাঁসিয়েছিলেন? করিমের কপাল বেয়ে ঘাম ঝরতে থাকে। তার মনে পুরনো ভুল তীব্র অনুশোচনা হয়। আপনার সেই ভুলের জন্য অনেক মূল্য দিতে হয়েছিল তাকে। এখন আপনার ভুলের মাসুল গুনছেন আপনি। এটা মেনে নিতে শিখুন। আরকে তাকে এমন কিছু সত্য দেয় যা অত্যন্ত অপমানজনক। আপনার পারিবারিক ঐতিহ্যবাহী বাড়ি এবং অন্যান্য সম্পত্তি আরকে এর নামে বন্ধক রাখতে হবে। এখন আপনি আমার শর্তগুলো নিয়ে ভাবুন। আপনার ভাগ্য এখন আমার হাতে। মিস্টার করিমের মুখে বিবর্ণ হয়ে যায়। তিনি জানেন তার আর কোনো পথ নেই। এই লোকটা যেন তার সব কিছু জেনে বসে আছে। দুপুর 2টা। এদিকে রিপাত মাদকাসক্ত হয়ে আরও বিপর হয়ে উঠেছে। তার বাবা মিস্টার করিমের ব্যবসার পতনে সে নিজেও মানসিকভাবে বিপর্যস্ত। তার কাছে টাকা নেই, সে বাবার উপর নির্ভরশীল। কিন্তু আরেকের ক্ষমতার প্রভাব থেকে সে আতঙ্কিত হয়। সে জানতে পারে আরকে তার পরিবারের সম্পর্কে এবং সব তথ্য জানে, তা তাদের ব্যবসায়িক শত্রুদের পক্ষেও
জানা সম্ভব নয়। রিফাত ফোনে তার মাদকাসক্ত বন্ধুকে বলে, তুই জানিস না কি হচ্ছে, আর কে নামের একজন লোক আমাদের সব শেষ করে দিচ্ছে। সে আমাদের সম্পর্কে সব জানে, মনে হচ্ছে সে আমাদের পেছনে সব খবর জানে। তার ক্ষমতা দেখলে তুইও ভয় পাবি। মনে হচ্ছে সে আমাদের প্রতিটা নিঃশ্বাসের উপর নজর রাখছে। আমি নিশ্চিত সে কোনোভাবে আমাদের গ্রামের সাথে জড়িত। রিফাত বুঝতে পারে এই নতুন ক্ষমতার ব্যক্তি তাদের জন্য বিপদ ডেকে আনছে। তার মনে পুরনো ভয়ের অনুভব ফিরে আসে। যখন সে নিলয়কে ভাসিয়েছিল সে সন্দেহ করতে শুরু করে আর কে হয়তো সেই নিলয়। এই চিন্তা তাকে অস্থির করে তোলে। বিকেল 5টায় রিফাতের গোপন একজন ব্যক্তিত্ব গোয়েন্দা নিয়ে ওক করে আরেক এর পরিচয়ের বের করার জন্য। সেই গোয়েন্দা আরেকের কিছু ব্যক্তিগত তথ্য দেয় সে নানা সূত্রে থেকে জোগাড় করেছে। আমি এই লোকটার সম্পর্কে সব জানতে চাই, তার অতীত, সে কোথা থেকে এসেছে, তার গ্রামের বাড়ি কোথায়, সব কিছু। কাজটা কঠিন হবে স্যার। এই অর্ঘ সম্পর্কে খুব বেশি তথ্য নয়, সে যেন এক রহস্যময় মানুষ। যত টাকা লাগে আমি দেব, শুধু আমাকে তার আসল পরিচয় এনে দাও। রিফাত অস্থিরভাবে পায়চারি করে। তার চোখে ভয় আর অস্থিরতা, মনে মনে ভাবে, যদি আর কে সত্যিই নিলয় হয় তাহলে আমার কি হবে? ও আমাকে শেষ করে দিবে। আমি ওকে যে অপমান করেছিলাম, যে মিথ্যা অপবাদ দিয়েছিলাম, তার প্রতিশোধ নিতেই ও ফিরে এসেছে। রিফাত রাতে ঘুমাতে পারে না। তার মনে কেবল আর কে নামে আর নিলয়ের সেই প্রতিশোধের আগুন জ্বলতে থাকা। সে নিশ্চিত হতে চায় এই লোকটাকে। তার জীবনের সবচেয়ে বড় ভুল তার সামনে এক ভয়ঙ্কর রূপে ফিরে এসেছে। 1 সপ্তাহ পর সকাল 10টায় মিস্টার করিমের ব্যবসা একটি বড় অংশ এখন আরকের অধীনে এবং পরিবারের ঐতিহ্যবাহী বাড়ি এবং অন্যান্য সম্পত্তি আরকের নামে বন্ধক পড়ে গেছে। ব্যবসায়িক ডিলের সূত্রে আরকে এবং নীলা প্রায়শই একসাথে কাজ করে। আজকের মিটিংয়ে তারা একটু নতুন প্রকল্পের পরিকল্পনা নিয়ে আলোচনা করছে। নীলা আরকে সামনে ফাইলগুলো নিয়ে বসে আছে। তার চোখে ক্লান্তির ছাপ কিন্তু বুদ্ধিমত্তার ঝলক স্পষ্ট। আরকে নীলার মেধা, সততা এবং কঠোর পরিশ্রমে মুগ্ধ। তার মনে মনে নীলার পুরনো অনুভবগুলি আবার ফিরে আসতে শুরু করেছে। প্রতিশোধের লক্ষ্য তার মনে শক্তভাবে গেঁথে থাকলেও নীলার সরলতা তাকে দ্বিধায় ফেলেছে। আপনার প্রজেক্ট প্রেজেন্টেশন আমি দেখেছি মিস নীলা, অসাধারণ কাজ করেছেন। আপনার বাবা তো এমন বিস্তারিত কাজ কখনোই করতেন না। ধন্যবাদ মিস্টার আরকে। আমি চেষ্টা করি আমার সেরাটা দিতে। বাবা এখন অসুস্থ, তাই সব দায়িত্ব আমার কাঁধে। আমি জানি আপনার উপর অনেক চাপ পড়েছে, কিন্তু আপনি ব্যবসা সামলা নিচ্ছেন, ভালো লাগলো। নীলা মৃদু হাসে আর কের এমন প্রশংসাকে আশা করেনি। আমি শুধু আমার পরিবারের জন্য যা ভালো সেটাই করতে চাইছি। আরকে তার ল্যাপটপে কিছু দেখে এবং হঠাৎ গভীর হয়ে যায়। এই যে দেখুন, এই অংশটা ঠিক হয়নি। এই সেকশনে বিনিয়োগের পরিমাণটা অনেক বেশি দেখাচ্ছে, এতে ক্ষতির ঝুঁকি বাড়বে। কিন্তু আমার হিসেবে। আরকে নীলার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে, হিসেব শুধু খাতায় থাকে না মিস নীলা, হিসেব থাকে অভিজ্ঞতায়, মানুষ চেনার ক্ষমতায়। আপনি কি জানেন, কিছু মানুষ বাইরে থেকে খুব ভালো দেখলেও ভেতরে ভেতরে তাদের উদ্দেশ্য থাকে খারাপ। কথাটি শুনে নীলা সামান্য চমকে ওঠে। নীলার চুরির অপবাদ আর রিফাতের চক্রান্তের কথা তার মনে পড়ে যায়। নীলার কণ্ঠস্বরে কিছুটা আবেগ নিয়ে বলে, আমি জানি মিস্টার আরকে, আমার জীবনে এমন অভিজ্ঞতা আছে যখন একজন নির্দোষ মানুষ শুধু অন্যদের চক্রান্তের শিকার হয়েছিল। আরকে নীলা চোখের দিকে তাকায়। তার চোখে এক মুহূর্তের জন্য রাগ, তাহলে সে পুরনো কষ্ট আর রাগ ফুটে ওঠে যা নীলা ধরতে পারে না। কিছু ভুল বোঝাবুঝি সারা জীবনের ক্ষত হয়ে থাকে, তাই না মিস নীলা? নীলা অবাক হয়ে আরকের দিকে তাকায়। তার মনে হয় এই মানুষটি যেন তার মনের কথা পড়তে পারছে। তাদের মধ্যে কিছু মিষ্টি মুহূর্ত তৈরি হয়। মাঝে মাঝে আরেক ইচ্ছাকৃতভাবে এমনভাবে কথা বলে যেন নীলায়ের পুরনো অভ্যাস বা পছন্দের কথাগুলো তার মুখ দিয়ে বেরিয়ে আসে, বা নীলার আর মনে এক অদ্ভুত চেনা অনুভূতি তৈরি করে। দুপুরে লাঞ্চ বিরতির আর কে এবং নীলা একসাথে অফিসের ক্যান্টিনে আছে। আর কে সায়েন্স হাতে নিয়ে নীলায়ের দিকে তাকায়। আপনি কি এখনও বই পড়তে ভালোবাসেন? আমি শুনেছি আপনি নাকি একসময় লাইব্রেরিতে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতেন। আর কে স্যান্ডউইচ নিয়ে নীলার হাতের দিকে তাকায়। নীলার হাতে থেকে স্যান্ডউইচটা পড়ে যায়। তার চোখ কপালে ওঠে।
এই কথাটি কিভাবে আর কে জানলো? এটা তো খুব ব্যক্তিগত কথা ছিল, যা শুধু নীলাই জানতো, কারণ সে প্রায় লাইব্রেরিতে নীলাকে দেখতো। আপনি আপনি এসব কথা কিভাবে জানেন মিস্টার আর কে? এটা তো আর কে হাসি চাপার চেষ্টা করে। এটা কোনো গোপন বিষয় নয়, আপনার বাইরে এটা খুব বিস্তারিত। আমি শুধু একটু খোঁজ নিয়েছিলাম। আর কে হাসি চাপার চেষ্টা করে। আরকের এই কথা বলার ভঙ্গিটা যেন নীলায়ের মতো। নীলা মনে মনে ভাবে, কি বলছে এই লোকটা? আমার বায়োডাটাতে তো আমার লাইব্রেরির অভ্যাসের কথা লেখা নেই, তাহলে ও কিভাবে জানলো একে নিলয়? কিন্তু কিভাবে সম্ভব? আর কে নীলার দিকে তাকিয়ে তার মনে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করে। প্রতিশোধের তীব্র আকাঙ্ক্ষার মধ্যে ও নীলার প্রতি তার ভালোবাসা আবার উকি দিচ্ছে। আচ্ছা, আমি এক কাপ কফি অর্ডার করি আপনার জন্য। আপনি তো কফি পছন্দ করেন, তাই না? নীলা আবার আশ্চর্য হয়ে বলে, জি হ্যাঁ, আমি কফি পছন্দ করি। নীলার চোখে তখনও আর্কের প্রতি একরাশ কৌতূহল। সে আর্কের ভেতরে নরম মানুষটাকে অনুভব করে, যা তাকে আকর্ষণ করে। কিছুক্ষণ পর ওয়েটার এক কাপ কফি দিয়ে যায়। নীলয় কফির কাপ নীলার দিকে এগিয়ে দিয়ে বলে, নিন, কফি খান। কফি খেলে মাথায় যে চিন্তাগুলো গোবরা খাচ্ছে সেইগুলো হালকা হবে। কই না তো, আমার মাথায় কিছুই খাচ্ছে না। আপনি মিথ্যা বলেও ধরা পড়ে যান। কি মিথ্যে বললাম? আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে আপনি মিথ্যা বলছেন। আপনি আমাকে নিয়ে অনেক কিছু ভাবছেন, মনের মধ্যে অনেক সন্দেহ ঢুকছে। মানে আমার মনে আপনাকে নিয়ে সন্দেহ ঢুকেছে, এটা আপনি কিভাবে বুঝলেন? আর্কে কথা ঘুরিয়ে বলে, কফি ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি কি কফি প্লেটে ঢেলে খেতে বেশি পছন্দ করেন? এটা শুনে নীলা পুরোই অবাক। আরে, আপনার সাথে আমার ব্যবসায়িক ডিল হয়েছে, তো এগুলো জানবো না? আর এমনি যার সাথে কাজ করি তার সমস্ত বায়োডাটা আমি আগে থেকেই জেনে নেই, তারপর ডিল করি। আপনি সত্যি একজন রহস্যময় লোক। আর কে? পরের দিন সকাল 11টায় আরকে অফিসে আসে। নীলার মনে আরকে নিয়ে সন্দেহ ক্রমশ বাড়ছে। তার প্রতিটি কথা, তার চোখের গভীরতা যেন নিলয়কে মনে করিয়ে দিচ্ছে। আজকের মিটিংয়ে আরকে একটা নতুন পরিকল্পনা নিয়ে আলোচনা করছি। এই প্রজেক্টটা আমি এমনভাবে সাজিয়েছি যেন কোনো ফাঁদ না থাকে। আমি জানি ফাঁদ পাতলে সেই ফাঁদে একদিন নিজেকেও পড়তে হয়। ছোটবেলায় আমি একটা বই পড়েছিলাম যেখানে এই কথাটা লেখা ছিল। বইটার নাম ছিল নিয়তির খেলা। নীলার বুক ধুক করে ওঠে, মনে মনে বলে, নিয়মিত খেলা। বইটি নিলয়ের খুব প্রিয় ছিল, সে প্রায় এই বইয়ের কথা বলতো। আমি যখন নিলয়ের সাথে পড়াশোনা করতাম তখন নিলয় আমাকে এই বইটির একটা বিশেষ অংশ পড়ে শুনিয়েছিল। নীলা আশ্চর্য হয়ে মুখে বলে, আপনি নিয়তির খেলা পড়েছেন? ওটা তো আমার একজন বন্ধুর খুব প্রিয় বই ছিল। সে প্রায় বলতো এই বইয়ের প্রতিটি লাইন যেন তার জীবনের কথা। আর কে শান্তভাবে বলে, আমারও খুব প্রিয় বই। জীবনের অনেক কঠিন সময়ে এই বইটা আমাকে পথ দেখিয়েছে। নীলার চোখে নিলয়ের প্রতি ছবি ভেসে ওঠে। তার মনে সন্দেহ এখন প্রায় নিশ্চিত। এই লোকটা নিলয় ছাড়া আর কেউ হতে পারে না। নীলা মনে মনে বলে, এই হয়তো নিলয়, নয়তো নিলয়ের সম্পর্কে সব কিছু জানে। কিভাবে? কিন্তু কেন ও নিজেকে লুকাচ্ছে? কেন পরিচয় দিচ্ছে না? দুপুর 2টা। নীলার ব্যক্তিগত গোয়েন্দা অফিস। নীলা তার বাবার দেওয়া পরিচিত একজন ব্যক্তিগত গোয়েন্দা, যার নাম শফিক, তাকে গোপন আক্কের অতীতের সম্পর্কে খোঁজ নেওয়ার জন্য নিয়োগ করে। সে শফিককে আর্কের কিছু ব্যক্তিত্ব তথ্য দেয়, যা সে আর্কের সাথে কথা বললে জানতে পেরেছে। শফিক ভাই, আমি চাই আপনি আর্কের সম্পর্কে সব খোঁজ নিন। তার গ্রামের বাড়ি কোথায়, তার বাবা মা কে, তার পুরনো স্কুল কলেজ, সব কিছু যতটা সম্ভব গোপন রাখুন। খুব কঠিন হবে ম্যাডাম। আর কি একজন রহস্যময় ব্যক্তি, তার সম্পর্কে তথ্য জোগাড় করা প্রায় অসম্ভব। তবু আপনাকে চেষ্টা করতেই হবে। আমার মনে হচ্ছে তার সাথে আমার পুরনো কোনো যোগসূত্র আছে। তার চোখ, তার কথা বলার স্টাইল, সব যেন আমাকে নিলয়ের কথা মনে করিয়ে দিচ্ছে। শফিক অবাক হয় নীলার কথা শুনে। সে বুঝতে পারে এই ব্যাপারে ব্যক্তিগত। ঠিক আছে ম্যাডাম, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব। সন্ধ্যে 7টায় নীলার বেডরুমে নীলা তার ডায়েরি খুলে বসে আছে। সেখানে নিলয়ের পুরনো ছবিগুলো আছে। সে আর্কের চেহারার সাথে নিলয়ের ছবি মেলাতে থাকে। তার মনে তখন এক দ্বিধা কাজ করছে।
এত বড় পরিবর্তন কিভাবে সম্ভব? এই লোকটা যদি নিলয় হয় তাহলে ও কেন এত বড় মাফিয়া? কি ওর তো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল, আর কেনই বা আমার বাবার সাথে এমন করছে? কি রহস্য ওর জীবনে? নাকি আমি ভুল দেখেছি, আমার মনের ভুল? তার সন্দেহ বাড়তে থাকে। সে অধীর আগ্রহে শফিকের রিপোর্টের জন্য অপেক্ষা করতে থাকে। সকাল 9টা। এদিকে রিফাতের চক্রান্ত, রিফাতের গোপন আস্তানা। রিফাত আরেকের উপর আরও গভীরভাবে নজর রাখতে শুরু করে। তার নিয়োগ করা ব্যক্তিগত গোয়েন্দা তাকে কিছু অস্পষ্ট প্রমাণ দেয়, যা ইঙ্গিত করে যে আরকে এবং নীলয় একই ব্যক্তি হতে পারে। রিফাতের মনে ভয় আর অস্থিরতা বাড়তে থাকে। সে বুঝতে পারে তার অতীতের ভুলের জন্য তাকে চরম মূল্য দিতে হবে। গোয়েন্দা বলে, স্যার, অর্কের গ্রামের বাড়িতে আমরা একটি পুরনো রেকর্ড পেয়েছি। তার নাম নিলয় রাজ। তার বাবা মায়ের নামও মিলে যাচ্ছে, তবে ছবিগুলো অনেক পুরনো, স্পষ্ট নয়। রিফাত কাঁপা কাঁপা হাতে রিপোর্টটা নেয়। নিলয়? সেই নিলয়? আমি জানতাম ও ফিরে আসবে। রিফাত বুঝতে পারে আর্কের এই উত্থান শুধু ব্যবসা নয়, এটা তার বিরুদ্ধে প্রতিশোধের এক গভীর চক্রান্ত। সে আর্কের ভয় দেখিয়ে থামতে চায়। দুপুর 12টায় রিফাত সরাসরি আর্কের অফিসে আসে। আর্কে তখন অফিসের করিডোরে তার একজন সহকারীর সাথে কথা বলছিল। রিফাত আর কোনো ভনিতা না করে আর্কের সামনে গিয়ে দাঁড়ায়। রিফাত আঙুল উঁচিয়ে বলে, এই যে আর কে, তুই আসলে কে সেটা আমি জানি। তুই নিলয়, তাই না? সেই নিলয় যাকে আমি চোর অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আরকে শান্তভাবে রিফাতের দিকে তাকায়। তার মুখে কোনো ভয়ের চিহ্ন নেই, বরং এক বিদ্রূপের হাসি। তার সহকারী অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। আরকে হাসি মুখে বলে, ও তাই নাকি, খুব ভালো কথা। আমি কে সেটা জানার জন্য এত কষ্ট করতে হলো তোমাকে। আর হ্যাঁ, আমি নিলয় নই, আমি আর কে। আমার নাম বলার আগে একটু সম্মান দিতে শেখো। ভনিতা করিস না, আমি সব প্রমাণ পেয়েছি। তুই ভেবেছিস আমাদের সব কেড়ে নিয়ে তুই পার হয়ে যাবি? আমি তোর আসল পরিচয় সবাইকে ফাঁস করে দেব। আরকের মুখে হাসি আরও প্রশস্ত হয়। সে রিফাতের দিকে এক পা এগিয়ে বসে। তোমার সাহস দেখে আমি মুগ্ধ রিফাত, কিন্তু তুমি ভুলে যাচ্ছ এই শহরে আমি শেষ কথা। তুমি যদি আমার পরিচয় ফাঁস করতে চাও, তাহলে তার পরিণতি কি হতে পারে সেটা কি ভেবে দেখেছ? আরকে রিফাতের কানের কাছে ফিসফিস করে বলে, যা তার শরীর শিউরে তোলে। তোমার বাবার এখন যা অবস্থা, তার থেকেও খারাপ অবস্থা হবে তোমার। তুমি শহরের কোন কোনায় লুকাও, বাঁচতে পারবে না। রিফাতের মুখ ফ্যাকাশে হয়ে যায়। আর কে ঠান্ডা চাহনি দেখে সে বুঝতে পারে এই লোকটা শুধু হুমকি দিচ্ছে না, সে সত্যি ভয়ঙ্কর কিছু করতে পারে। রিফাত ভয় পেয়ে পিছু হাঁটে। রিফাত কাপা গলায় বলে, তুই একটা শয়তান। আর কে হাসে। রিফাত আতঙ্কিত হয়ে সেখান থেকে ছুটে চলে যায়। আর কে সহকারী অবাক হয়ে তাকায়। কিছু পুরনো কটু অভিজ্ঞতার স্মৃতি পাত্তা দিও না, আর পরবর্তীতে এমন লোক অফিসে যেন না ঢুকতে পারে। ওকে বস। আর কে জানেন রিফাত এখনও তার চাল বুঝতে পারছে। রাত 9টায় আর কে এবং নীলা একটি ব্যবসায়িক আলোচনার পর শহরে একটি জনপ্রিয় ক্যাফেতে বসে আছে। তারা কফি খাচ্ছে এবং সাধারণ কিছু বিষয়ে কথা বলছে। আর কে জানে তার প্রতিদ্বন্দ্বিতা তার উপর নজর রাখছে, কিন্তু সে নীলার সাথে কিছুটা স্বাভাবিক সময় কাটাতে চায়। ক্যাফেতে হালকা গান বাজছে, মানুষজনের আনাগোনা, পরিবেশটা পুরনো। নিলয় আর নীলা একে অপরের কাছাকাছি বসে আছে। তাদের মধ্যে এক অদ্ভুত নীরবতা। নীলা নীরবতা ভেঙে বলল, আপনার কি মাঝে মাঝে মনে হয় না জীবনের এই ব্যস্ততা থেকে একটু দূরে থাকা দরকার? পুরনো দিনের মতো সাধারণ জীবন। আর কে নীলার দিকে তাকায়। সব কিছুই সহজভাবে ফিরে পাওয়া যায় না মিস নীলা। কিছু পথ একবার দল আর ফিরে যায় না। ঠিক তখনই ক্যাফের বাইরে থেকে কিছু কালো পোশাক পরা লোক প্রবেশ করে। তাদের হাতে বন্দুক। অর্কের প্রতিদ্বন্দ্ব মাফিয়া গ্যাং, যারা আর্কের উদ্যোগ মেনে নিতে পারে না। তারা এই অতিক্রম হামলা চালিয়েছে, যারা এর আগেও একবার হামলা করেছিল। একজন চিৎকার করে বলে, আর কে, তোর খেলা শেষ, আজ তুই।
ক্যাপের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষজন ভয়ে টেবিলের নিচে লুকোতে শুরু করে। নীলা প্রচণ্ড ভয় পেয়ে যায়, তার হাত পা কাঁপতে থাকে, গোলাগুলি শব্দে পুরো ক্যাপ থমকে যায়, কাঁচ ভেঙে চারিদিকে ছড়িয়ে যায়, মানুষজন প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করে। আর কে দ্রুত নীলাকে তার পেছনে টেনে নেয় এবং একটা টেবিলের আড়ালে লুকিয়ে পড়ে। তার চোখে সেই পুরনো নিলয়ের দৃঢ়তা এখন যা আরও সান্নিধ্য। নীলা ভয়ে কাঁপতে কাঁপতে বলে, আর কি, এটা কি হচ্ছে? আমরা আমরা কি বাঁচবো? আর কে নীলাকে শক্ত করে ধরে। ভয় পাবে না মিস নীলা, আমি আপনাকে কিছু হতে দেব না, আপনি আমার কাছে থাকুন। আর কে তার পকেট থেকে একটি ছোট পিস্তল বের করে সে দ্রুত বন্দুকধারীদের দিকে গুলি ছুটতে শুরু করলো। তার লক্ষ্য নির্ভুল। বন্দুকধারী হতবাক হয়ে যায় তারা। আর্কের এত দ্রুত প্রতিক্রিয়া আশা করেনি। গুন্ডাদের থেকে আরেকজন বলে, গোলমাল বাড়তে থাকে। আর্কে নীলার রক্ষা করতে গিয়ে তার আসল রূপে প্রকাশ করে ফেলে। তার লড়াইয়ের ভঙ্গি, তার চোখের তেজ, এগুলো নীলা আগে দেখেনি। নীলা অবাক হয়ে দেখে তার পাশে বসে থাকা শান্ত ব্যবসায়ী এক নিমিষেই একজন হিংস্র যোদ্ধায় পরিণত হয়েছে। তার মনে আরও প্রশ্ন জাগে, এই লোকটা আসলে কে? এভাবে গুন্ডাদের নির্মমভাবে মেরে ফেলেছে? ও মাই গড, এ তো দেখি অনেক ডেঞ্জারাস লোক। ক্যাফেতে যখন গোলাগুলি চলছে, চারিদিকে আতঙ্ক, চিৎকার আর ভাঙচুরের শব্দ। আরকে নিজের জীবন বাজি রেখে নীলাকে রক্ষা করেছে। সে নীলার নিজের শরীর দিয়ে আড়াল করে, এক মুহূর্তের জন্য তাকে একা ছাড়ে না। আর্কের প্রতিটি নাড়াচাড়া নিখুঁত, একজন প্রতীক্ষিত যুদ্ধর মতো। সে দক্ষতার সাথে গুলি করেছে এবং পাল্টা আক্রমণ চালাচ্ছে। নীলা আর্কের পেছনে প্রায় জ্ঞান হারানোর মতো অবস্থায় আছে। তার সামনে এক অন্য আর্কে। এ ভয়ানক পরিস্থিতি সে অনুভব করে। আর্কের শরীরের উষ্ণতা, তার ধীর হাতে নীলার কোমরে শক্ত করে ধরে আছে। আর্কে চোখের দিকে তাকিয়ে নীলা এক তীব্র শক্তি অনুভব করে। এই চোখে যেন তার বলছে, ভয় পেও না, আমি আছি। নীলা ভয়ে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলে, আর কি, ওরা আমাদের মেরে ফেলবে? আর্কে নীলাকে আরো শক্ত করে ধরে দ্রুত একটা টেবিলের আড়াল থেকে অন্য আড়ালে যেতে যেতে বলে, আমি তোমাকে কিছু হতে দেব না নীলা, তুমি আমার কাছে থাকো। মনে আছে ছোটবেলায় যখন আমাদের গ্রামের মিলে আগুন লেগেছিল, তখন আমি তোমাকে কিভাবে বাঁচিয়েছিলাম? আমি বলেছিলাম ভয় পেও না, আমি আছি। সেই দিন যেমন বাঁচিয়েছিলাম, আজও বাঁচাবো। নীলা চমকে ওঠে। নিলয়ের সে ছোটবেলার কথা, মেলায় আগুন লাগার ঘটনা আর নিলয়ের বলা কথাগুলো, এগুলো তো শুধু নিলয় আর তার মধ্যে সীমাবদ্ধ স্মৃতি। এই আরকে কিভাবে এসব জানে? তার মনে সন্দেহ এখন তীব্র থেকে তীব্রতা হচ্ছে। গুলি থেমে যায়। আরকে সুযোগ বুঝে নীলাকে নিয়ে পেছনের দরজা দিয়ে দ্রুত ক্যাব থেকে বেরিয়ে আসে। তারা শহরের এক নির্জল গলিপথে এসে দাঁড়ায়। নীলার হাত ধরে আরকে দ্রুত হাঁটছে। নীলা হাঁপাতে হাঁপাতে, কিভাবে পারলেন আপনি? আপনি কি সত্যিই নিলয়? আরকে হঠাৎ থমকে যায়। তার মুখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দেয়। সে নীলার দিকে তাকিয়ে নিজেকে সামলে নেয়। আরকে গম্ভীর কণ্ঠে বলে, আমি তোমাকে রক্ষা করেছি, এখন তোমার নিরাপদ স্থানে যাওয়া উচিত। আমার গ্রামের কথা, মেলার আগুন লাগার কথা আপনি কিভাবে জানেন? আর আপনার চোখের তেজটা সব নিলয়ের মতো। বলুন, আপনি নিলয় তাই না? বলুন না। আরকে তার হাতটা আলগা করে দেয়। তার মুখে এক কঠিন অভিব্যক্ত ফিরে আসে। সে জানে নীলার সন্দেহ এখন নিশ্চিত হয়ে তার ভেতর থেকে পুরনো নিলয়ের দুর্বলতা বেরিয়ে আসছে। নীলা চোখ থেকে চোখ সরিয়ে নেয়। সে তার আসল পরিচয় লুকানোর শেষ চেষ্টা করছে, কারণ সে জানে তার প্রতিশোধ এখনো শেষ হয়নি। আমার অতীত নিয়ে তোমার আর কৌতূহল থাকার কথা নয়। আমি তোমাকে রক্ষা করেছি, এটাই যথেষ্ট। এখন যাও। নীলা হতবাক হয়ে আরকে সত্যিকার ভয়ঙ্কর ক্ষমতা দেখে। এই ব্যক্তি যেন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। তার চোখের দিকে তাকিয়ে নীলা নিশ্চুপ হয় যে সে নিলয়। তার বিশ্বাস আরও দৃঢ় হয়। রাত 10:30 বেজে গেছে। হামলা থেকে বেঁচে ফিরে নীলা তার অ্যাপার্টমেন্টে আসে। তার মন অশান্ত। আরেকের প্রতিটা কথা, তার প্রত্যেকটা পদক্ষেপ তার মনে নিলয়ের ছবি স্পষ্ট করে তুলেছে। সে অস্থিরভাবে পায়চারি করছে। তার ফোন বাজে, আরকে কল করছে। নীলা ফোন ধরে দৃঢ় কণ্ঠে বলে, আমি আপনার সাথে কথা বলতে চাই আরকে, এক্ষুনি। আরকে শান্ত কণ্ঠে বলে, আমি জানি তুমি কি নিয়ে কথা বলতে চাও নীলা, কিন্তু এখন নয়। আমি অপেক্ষা করব না। আমি জানি আপনাকে, আমি নিশ্চিত আপনিই নিলয়।
তাই না? ফোনের ওপাশ থেকে নীরবতা। নীলার বুক ধুকপুক করছে। আরকে কয়েক মুহূর্তের পর গম্ভীর কণ্ঠে, আমি আর কে? আমি তোমার কোনো পুরনো পরিচিত নই। যা করেছি তা ভুলে যাও, নিজেকে নিরাপদ রাখো। আমি ভুলবো না। কিভাবে ভুলবো আমি? আমার বাবার কোম্পানির এত ক্ষতি করেছেন আপনি, আর এখন আমার জীবনেও বিপদে ফেলেছেন। বলুন, আপনি কেন নিজের পরিচয় গোপন করেছেন? কেন এমন করেছেন? আমার মনে হয় আপনি বলেছিলেন আপনি বিজ্ঞানী হতে চেয়েছেন। তাহলে কেন আপনি এমন অন্ধকার জগতের মানুষ হলেন বলেন? আরকের মুখে কঠিন অভিজ্ঞতা। নীলার কথাগুলো তার মনে পুরনো ক্ষত ওগুলোতে আঘাত করেছে। তোমার মনে যা খুশি ভাবতে পারো নীলা, কিন্তু আমি যা বলেছি সেটাই সত্যি। আমি আর কে? আর আমার ব্যক্তিগত জীবন নিয়ে তোমার প্রশ্ন করার কোনো অধিকার নেই। আমার অধিকার আছে। আপনার চোখ, আপনার কথা বলার ভঙ্গি, আপনার সেই ছোটবেলার গল্প সব প্রমাণ করে আপনিই নিলয়। আমি সব কিছু জানি। আপনি আমাদের গ্রামের সেই ছেলেটা যাকে মিথ্যে অপবাদ দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আরকে ফোন কেটে দেয়। নীলা হতবাক হয়ে যায়। সে জানে সে যা বলছে তা সত্য। আর কেউ অস্বীকার করলেও তার আচরণ, তার চোখের ভাষা নিলয়ের সন্দেহ আরও শক্তিশালী করে তুলেছে। নীলা নিজের উদ্দেশ্য করে হতাশ হয়ে যায়। নিলয়, তুমি কেন এমন করছো? তুমি কেন নিজেকে লুকাচ্ছ? আমি জানি তুমিই নিলয়। তুমি আমার সাথে কথা বলছো না কেন? কেন বলছো না? নীলা তার মনের মধ্যে এক অস্থিরতা অনুভব করে। এদিকে নিলয়ের প্রতি পুরনো টান, অন্যদিকে আরিকের ভয়ঙ্কর পরিচয়। তার সম্পর্কে এখন এক জটিল মোড় দাঁড়িয়ে। সকাল 10টা। আর এর প্রতিশোধের খেলা এখন চূড়ান্ত ধাপে। মিস্টার করিম পরিবারের আরও গভীরে ফেলে দেওয়া হয়েছে। তাদের পরিবারের ঐতিবাহিত বাড়ি, যা তাদের অহংকারের প্রতীক ছিল, এখন নীলায় উঠেছে বাড়ির উঠানে। মানুষের রিপিট এখন নিলামে উঠেছে বাড়ির উঠানে। মানুষের ভিড়, কিছু লোক দৌড়াদৌড়ি করছে। মিস্টার করিম মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। তার শরীর দুর্বল, চোখে জল। তিনি বাড়ির বারান্দায় বসে আছে, তার মুখে হতাশ। রিপাত মাদক শক্তির কারণে চরম সংকটে পড়েছে। সে এখন আর বাড়ির দিকেও তাকায় না। নীলা বাবার কাছে এসে কাঁপা কাঁপা হাতে জল দিতে দিতে বলে, বাবা, তুমি কিছু খাও। এভাবে থাকলে তোমার শরীর আরও খারাপ লাগবে। মিস্টার করিম শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, আমরা জানি না বাবা, কিন্তু আমাদের টিকে থাকতে হবে। আমি আছি তোমার সাথে। ঠিক তখনই নিলাম শুরু হয়। একজন নিলামকারী হাতুড়ি পেটাতে পেটাতে দাম ডাকছে। এই বিশাল বাড়িটির ভিত্তি মূল্য 50 কোটি টাকা। কে আছেন দাম বলার জন্য? 50 কোটি। কিছুক্ষণ পর একজন অগত্য ব্যক্তি সবচেয়ে বেশি দামে বাড়িটি কিনে নেয়। মিস্টার করিমের চোখে থেকে টপ টপ করে জল পড়তে থাকে। মিস্টার করিমের চোখের সামনে তার সারা জীবনের স্বপ্ন, তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। তার মনে শুধু সেই দিনের কথা ভেসে আসছিল, যেদিন তিনি নিলয়ের অপমান করেছিল। দুপুর 2টা। করিমের ট্রেড হাউসের প্রধান অফিসার। করিম ট্রেড হাউসের সমস্ত ব্যবসা, সম্পত্তি সবকিছু এখন বন্ধক পড়ে গেছে। তাদের হাতে আর কিছু নেই। আরকে তার একজন প্রতিনিধি পাঠিয়ে সমস্ত কাগজপত্র বুঝে নেওয়ার জন্য আরকের প্রতিনিধি এসে বলে। মিস্টার করিম হতাশ হয়ে বলে, করিম পুরো পরিবার এখন পুরোপুরি পথের ভিখারি। মিস্টার করিমের স্বাস্থ্য আরও ভেঙে পড়ে। রিপাত তার মাদক শক্তর কারণে রাস্তায় রাস্তায় ঘুরছে, তার কোনো হুঁশ নেই। নীলা মনে মনে বলে, তুমি কেন এমন করছো নিলয়? এটা কিসের প্রতিশোধ? আমাদের সব কিছু কেড়ে নিয়ে তোমার কি লাভ হচ্ছে? রাত 7টা। শহরে এক অন্ধকার গলিপথ। বিপদ মাদক শক্তির কারণে তার শেষ আশ্রয়টুকু হারিয়েছে। সে এখন রাস্তায় রাস্তায় ঘুরছে, সম্পূর্ণ দিশাহারা। তার মাদক শক্তির জন্য তার শরীরও দুর্বল হয়ে পড়েছে। তার চোখে মুখে একরাশ ভয় আর আতঙ্ক। সে বুঝতে পারছে না তার জীবনের শেষ। রিপাতের সামনে এসে হাজির হয় নিলয়। রিপাত কাঁপা কাঁপা গলায় বলে, তুই নিলয়, তাই না? আমি জানতাম তুই ফিরে আসবি। আমি তোর ক্ষতি করেছি, আমি তোকে ফাঁসিয়েছিলাম, আমাকে ক্ষমা কর। আরকে শান্তভাবে রিপাতের দিকে তাকায়। তার ছোট কোনো সহানুভূতি নেই, কেবল সেই পুরনো প্রতিশোধের আগুন। সে জানে এই রিপাত তার জীবনের সব দুঃখের কারণ। নীলা এই মুহূর্তে অনেক বছর ধরে অপেক্ষা করছিল। রিপাতের এই বিধ্বস্ত চেহারা দেখে তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভব হয়, তৃপ্তি আর তীব্রতা। ক্ষমা? তুমি কি ভেবেছিলে আমি তোমাকে এত সহজে ক্ষমা করে দেব? যখন তুমি আমাকে চোর অপবাদ দিয়েছিলে তখন কি আমার কথা একটা বার ভেবেছিলে?
রিফাত নিলয়ের পায়ে লুটিয়ে পড়ে। আমি ভুল করেছিলাম নিলয়, আমাকে ক্ষমা করে দে। আমি লোভে পড়ে এসব করেছিলাম। আমার বাবা আমাকে জোর করেছিল। আমি তো শার্টের ঘড়ির টুকরোটা রেখেছিলাম। আমি পুলিশকে খবর দিয়েছিলাম। আমি তোর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম। আমাকে বাঁচা নিলয়, আমি কিছুই নেই। রিফাত হাউমাউ করে কাঁদতে থাকে। সে তার সব ভুলের জন্য স্বীকারোক্তি দেয়। তোমার শাস্তি ক্ষমা না রিফাত, তোমার জন্য আমি অন্য শাস্তি ঠিক করে রেখেছি। আগে তার একজন বিশ্বস্ত লোককে ইশারা করে। সঙ্গে সঙ্গে দুজন লোক রিফাতকে টেনে তোলে। না না নিলয়, আমাকে ছেড়ে দে। আমি আর কখনো এমন করব না। আমাকে জেলে পাঠা, তবু হাসপাতালে পাঠাস না। আরেক রিফাতের কঠিন শাস্তি দেয়। সে রিফাতকে তার সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে এবং তাকে একটি মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। সে জানে এই শাস্তি রিফাতের জন্য মৃত্যুর থেকেও ভয়ানক। তোমার জায়গা এখন এখানে নয় রিফাত, তোমার মতো মানুষ এই সমাজে বসবাসের যোগ্য নয়। রিফাতকে টেনে হিঁচড়ে গাড়িতে উঠানো হয়। তার আত্মনাদগুলি পথে প্রতিবিদ্ধ হয়। অর্কের মুখে কোনো এক অনুশোচনা নেই। তার প্রতিশোধ এখনও সম্পূর্ণ। তার চোখে এক ঠান্ডা শূন্যতা। সে জানে তার জীবনের এক কঠিন অধ্যায় শেষ হলো। পরের দিন সকাল 10টায় মিস্টার করিমের পুরনো বাড়ির প্রবেশপথ বিস্তৃত অবস্থায়। মিস্টার করিমের সব কিছু শেষ। তার বিশাল বাড়ির ব্যবসা সম্পত্তি সব কিছু এখন অন্যের হাতে। সে একজন সম্পূর্ণরূপে দেহলি। তার পূর্বের জীর্ণ পোশাকে, চোখে মুখে গভীর হতাশ। সে যেন তার পুরনো বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়ে ঢুকতে পারছে না। তার চোখে একরাশ শূন্যতা, যেন তার সারা জীবনের অহংকারে ভেঙে চুরমার হয়ে গেছে। মিস্টার করিমের পা দুটো কাঁপছে। মাথা নিচু করে তিনি দাঁড়িয়ে আছে। এই সেই বাড়ি যা একদিন তার প্রতিপ্রাপ্তি পত্রিক ছিল। আজ তার সামনে অচেনা এক সত্তা। ঠিক তখনই একটা কালো বিলাসবহুল গাড়ি এসে তার সামনে থামে। গাড়ির পিছনের সিট থেকে আরেক নেমে আসে। তার পরনে দামি স্যুট, চোখে সানগ্লাস আর চেহারায় সেই ঠান্ডা দৃঢ়তা। আরেক শান্ত কণ্ঠে বলে, মিস্টার করিম কেমন আছেন? মিস্টার করিম আরেকের দিকে তাকান। তার চোখে কৌতূহল। তিনি জানেন এই আরেক তার পতনের কারণ। মিস্টার করিম দুর্বল কণ্ঠে বলে, সব কিছু কি আমি একা মিস্টার করিম, নাকি আপনার নিজের কৃতকর্মের ফল এটা? আরেক ধীরে ধীরে মিস্টার করিমের কাছে এগিয়ে আসে। তার মুখ থেকে সানগ্লাসটা খুলে ফেলে। তার চোখে সেই পুরনো নিলয়ের তীব্র দৃষ্টি। নিলয়ের চোখে প্রতিশোধের আগুন তখনও জ্বলজ্বল করছে, কিন্তু তার মুখে এক অদ্ভুত নীরবতা। মৃদু হেসে বলে, আমাকে চিনতে পারছেন না মিস্টার করিম? আমি সেই ছেলেটা যাকে একদিন আপনি চোর অপবাদ দিয়েছিলেন। আপনার বাড়িতে কাজ করতাম, আপনার এই ছেলের হাতে অপমান হয়েছিলাম, মনে আছে? আমি নিলয়। মিস্টার করিম স্বস্তিক হয়ে যান। তার চোখ দুটো বড় বড় হয়ে যায়। শরীর থরথর করে কাঁপতে থাকে। তার সারা জীবনের অহংকার, তার আত্মবিশ্বাস সব কিছু যেন এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যায়। তার স্মৃতি সেদিনের দৃশ্য ভেসে ওঠে, যেদিন তিনি নিলয়কে জনসম্মুখে অপমান করেছিল। মিস্টার করিম অবিশ্বাস কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, বেঁচে আছি মিস্টার করিম, আর ফিরে এসেছি আমার প্রাপ্য বুঝে নিতে, আপনার দেওয়া অপমানের শোধ নিতে। মিস্টার করিমের চোখ থেকে টপটপ করে জল পড়ছে শুরু করে। তার মুখটা ফ্যাকাশে, শরীর কাঁপছে। সে নিজের কৃতকর্মের জন্য ভীষণভাবে অনুতপ্ত হয়। তার মনে পড়ে কিভাবে একজন মেধাবী সৎ ছেলেকে তিনি ভুল বুঝেছিলেন, কিভাবে তার জীবনটা নষ্ট করে দিয়েছিলেন। আপনার ক্ষমা নেই মিস্টার করিম। সেদিন আমি অনেকবার বলেছিলাম যে আমি চুরি করিনি, কিন্তু আপনি বিশ্বাস করেননি। তখন সারলাম। আমি আবারও আসবো আপনার কাছে। কেন জানেন? আপনাকে এই অবস্থায় দেখতে। তার চোখে সে পুরনো নিলয়ের কষ্ট, তার বর্তমানে মাফিয়া কিংয়ের নির্মতা একসঙ্গে ফুটে ওঠে। এই মুহূর্তের জন্য সে দিনের পর দিন অপেক্ষা করেছে। এদিকে নীলা তার নতুন ছোট অ্যাপার্টমেন্টে বসে আছে। তার বাবা এখানে থাকে। এখন তার মন অশান্ত। কিছুক্ষণ আগে সে জানতে পেরেছে আর কে সেই নিলয়, যাকে সে গোপনে ভালোবাসতো। কিন্তু এই নিলয় একজন ভয়ঙ্কর মাফিয়া কিং, যে তার পরিবারের সব কিছু কেড়ে নিয়েছে। তার হৃদয় ভেঙে যায়। সে একদিন নিলয়কে ভালোবাসায়, অন্যদিক তার অন্ধকারের জগৎকে ঘৃণা করে। নীলার মনে এক তীব্র ঝড় বইছে। তার ভালোবাসার আর তার নীতিবোধের জন্য এক কঠিন যুদ্ধ শুরু হয়েছে। নীলা নিজেকে উদ্দেশ্য করে বলে, কিভাবে সম্ভব? নিলয়, আমার নিলয়, সে কিভাবে একজন মাফিয়া কিং হতে পারে? তার তো বিজ্ঞানী হওয়ার স্বপ্ন ছিল,
আর আমার পরিবারের ছোট্ট একটা ভুলের জন্য এমন কেন করলো? ও তো এমন ছিল না। আমি তাকে এখন ঘৃণা করব নাকি ভালোবাসবো? ঠিক তখনই তার ফোন বেজে ওঠে। নিলয় কল করেছে। নীলার হাত কাঁপতে থাকে। সে কল রিসিভ করে। নীলা ফোনে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, নিলয়, তুমি তুমি কেন এমন করলে? আমি শুধু আমার প্রাপ্য বুঝে নিয়েছি নীলা। আমাকে যে অপমান করা হয়েছিল তার প্রতিশোধ নিয়েছি। কিন্তু এত নিষ্ঠুরভাবে কেন? আমাদের সব কিছু কেড়ে নিয়ে আমার বাবা, তিনি তো সম্পূর্ণ ভেঙে পড়েছেন। রিফাত তাকে মানসিক হাসপাতালে পাঠিয়েছে। এটা কি তোমার প্রতিশোধ? তুমি এতটা নিষ্ঠুর কিভাবে হলে? তুমি তো এমন ছিলে না নিলয়। যখন আমাকে চোর অপবাদ দেওয়া হয়েছিল তখন কি তারা একবারও আমার কথা ভেবেছিল? আমার স্বপ্ন, আমার ভবিষ্যৎ সব কিছু ভেঙে গিয়েছিল। আমার প্রতিটা রাত কেটেছে নরকে নীলা। নীলা চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে থাকে। সে নিলয়ের কষ্ট বুঝতে পারে, কিন্তু তার এই অন্ধকার পথে তাকে মেনে নিতে কষ্ট হচ্ছে। আমি জানি তুমি কষ্ট পেয়েছিলে, আমি জানি তুমি নির্দোষ ছিলে, কিন্তু এই অন্ধকার জগৎ কি তোমাকে শান্তি দিবে? এই ক্ষমতাই কি তোমাকে সুখী করবে, শান্তি দিবে নিলয়? শান্তি, সুখ এসব আমার অবদানে নেই নীলা। আমার শুধু প্রতিশোধ নেওয়ার কথা ছিল। নীলা এক কঠিন নত্রী দ্বন্দ্ব পড়ে যায়। এই মানুষটিকে কি সে গ্রহণ করবে যাকে সে ভালোবাসে? সে এখন সমাজের চোখে একজন অপরাধী। নীলা মনে মনে ভাবে, আমার ভালোবাসা কি এই অন্ধকারকে আলোকিত করতে পারবে, নাকি আমিও তার সাথে এই অন্ধকারে ডুবে যাব? কি করব আমি? আমার হৃদয় কেন দুই টুকরো হয়ে যাচ্ছে? সে বুঝতে পারে তার সামনে এখন জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। কিছুদিন পর বিকেলে 4টে একটি পার্কে নিয়ে যায় বেঞ্চে। মিস্টার করিমের শরীর এখন আরও দুর্বল। নীলা তাকে একটি পার্কে নিয়ে এসে হঠাৎ নিলয় সেখানে আসে। তার চোখে সেই পুরনো প্রতিশোধের আগুন কিছুটা কমে এসেছে। সে মিস্টার করিমের দিকে তাকায়। পার্কে নীরবতা ভেঙে ভেদ করে যেন গভীর আবেগ আর অনুতাপের আবহাওয়া তৈরি হয়। মিস্টার করিম নিলয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, মিস্টার করিমের চোখ থেকে অনুতাপের জল গড়িয়ে পড়ে। তিনি নিলয়ের হাত ধরতে যান, কিন্তু নিলয় হাত সরিয়ে নেন। নিলয় নীরবকে তাকাতে দেখে কোনো উত্তর দেয় না। তার মনে পুরনো ক্ষোভ, কিন্তু মিস্টার করিমের এই বিবস্ত চেহারা দেখে তার প্রতিশোধের আগুন কিছুটা কমে আসে। তার চোখের কোণে একটু টুকরো জল চিকচিক করে ওঠে, যা সে দ্রুত মুছে ফেলে। আপনার কৃতকর্মের ফল আপনি পেয়েছেন মিস্টার করিম। রিফাত তার প্রাপ্য শাস্তি পেতে হয়েছে। এখন সব কিছুই শেষ। আমার জীবনে আর কিছুই নেই। মিস্টার করিম হাউমাউ করে কাঁদতে থাকেন। তার অনুশোচনা এতটাই তীব্র যে তার নিলয়ের কঠোর মন কেউ কিছুটা নাড়া দেয়। তার প্রতিশোধের যাত্রা শেষ হয়েছে, কিন্তু তার মনে এক নতুন শূন্যতা তৈরি হয়েছে। নীলা নিলয়ের দিকে তাকিয়ে বলে, তুমি বাবাকে ক্ষমা করতে পারলে না নিলয়? ক্ষমা করা তো সহজ না নীলা। কিছু ক্ষত সারা জীবন থেকে যায়। বলেই নিলয় সেখান থেকে চলে যায়। আরও 2 দিন কেটে যায়। এদিকে নিলয় তার গ্রামে আসে। তার বাবা মা, যাদের সে দীর্ঘ 5 বছর ধরে দেখেনি, তাদের কথা তার মনে বারবার ভেসে উঠেছিল। সে তার গ্রামের শেষ প্রান্তে, যেখানে তার পুরনো ভাঙা বাড়িটা ছিল, ঠিক সেই জায়গায় একটা বিশাল আধুনিক বাড়ি তৈরি করেছে। গ্রামের মানুষের চোখে বিস্ময়, কারণ তারা জানেন না কে এই বাড়ির মালিক। তারা শুধু জানে কোনো এক বিশাল ধনী ব্যক্তি এই বাড়ি তৈরি করেছেন। শহরের ধুলোমাখা রাস্তা থেকে গ্রামের সবুজ আর নির্মল বাতাসে এসে নিলয়ের মনটা যেন একটু শান্তি পায়, কিন্তু সে শান্তি ক্ষণস্থায়ী। আর কে নিজের গাড়িতে করে সে নির্মাণিত বাড়ির কাছে আসে। সে গাড়ি থেকে নেমে বাড়ির দিকে তাকিয়ে থাকে। তার চোখে সেই পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে। এই মাটির প্রতিটি ধুলোকণায় তার ছোটবেলার কষ্ট, তার বাবা মার নীরব ত্যাগ মিশে আছে। আর কে মনে মনে বলে, এই বাড়িটা আমার বাবা মায়ের জন্য। তাদের সব স্বপ্ন ভেঙে গিয়েছিল আমার জন্য। আমি তাদের সেই স্বপ্ন ফিরিয়ে দেব। সে তার নির্মল কর্মীদের সাথে কথা বলে, তাদের নির্দেশ দেয় যেন দ্রুত কাজ শেষ হয় এবং কোনোভাবে যেন বাড়ির আসল মালিকের পরিচয় প্রকাশ পায় না। নির্মল সুপারভাইজার বলে, বস, কাজ প্রায় শেষ, আর 2-1 দিনের ভিতরে পুরো বাড়ির প্রস্তুতি হয়ে যাবে। খুব ভালো কথা। আমার বাবা মা যেন কোনোভাবে এই বাড়ির আসল মালিকের কথা জানতে না পারে। তাদের এটা সারপ্রাইজ। সে গ্রামে ঘুরে দেখে প্রতিটি মোড়, প্রতিটি গাছপালা তাকে তার পুরনো দিনের কথা মনে করিয়ে দেয়। সে দূর থেকে তার পুরনো ভাঙা বাড়ির দিকে তাকায়, যেখানে তার মা বাবা এখনও থাকেন। তার মনটা বিষণ্ণ হয়ে ওঠে।
বিকেল 3টা। নিলয় একজন সাধারণ গ্রামের ছেলে বেশে তার পুরনো বাড়িতে আসে। সে তার মা বাবার সামনে নিজেকে একজন বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় করিয়ে দেয়। সে তার ব্যবসার কাজের গ্রাম দেখতে এসেছে, কিন্তু বাবা মাই ছেলেকে দেখেই চিনে ফেললেন। তার মা বাবা তাকে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন। তাদের চোখ থেকে জল গড়িয়ে পড়ে। নিলয়ের মা উঠোনে বসে সবজি কাটছিলেন, বাবা পাশে বসে বিড়ি টানছিলেন। হঠাৎ নিলয়কে দেখে তারা হতবাক হয়ে যান। নিলয়ের মা কাঁপা কাঁপা গলায় বলেন, নিলয় বাবা, তুই আমার বেঁচে আছিস? আমি ভেবেছিলাম আর কোনোদিন তোকে দেখতেই পাবো না। তিনি নিলয়কে জড়িয়ে ধরেন, তার চোখ দিয়ে অনবরত জল পড়ছে। নিলয়ের বাবা আবেগ অপ্ফুল হয়ে বলেন, এতদিন কোথায় ছিলে বাবা? আমাদের কোনো খোঁজ নিলে না? আমরা কত চিন্তা করেছি তোমার জন্য। নিলয় তাদেরকে জড়িয়ে ধরে চোখে জল। আমি ভালো ছিলাম বাবা, কাজের সাথে শহরে ছিলাম, তাই আসতে পারিনি। কিন্তু আমি সবসময় তোমাদের কথা ভেবেছি, তোমাদের খবর নিয়েছি। নিলয় তাদের বলে সে এখন একজন সফল ব্যবসায়ী। তার মা বাবা তাদের ছেলের সফলতা গর্বিত হন, কিন্তু তাদের মনে কিছুটা দ্বিধা কাজ করে। তাদের কাছে নিলয়ের এই উত্থান যেন অবিশ্বাস। নিলয়ের মা বলেন, কিন্তু বাবা, আমরা শুনেছি করিম সাহেবের সব কিছু শেষ হয়ে গেছে, তার বাড়ি ঘর সব নিলামে উঠেছে, আর তার ছেলে রিফাত সে তো পাগল হয়ে ঘুরছে। এসব নাকি কোনো এক আর কে নামে লোক করেছে। নিলয় মুখের পেশি শক্ত হয়ে ওঠে, জানতো এই খবর তাদের কাছে পৌঁছবে। আমি এইসব কিছু জানি না মা, শহরে এমন অনেক ঘটনা ঘটে। তারা তাকে গ্রামে থাকার জন্য পেড়াপিড়ি করে। নিলয় জানায় সে এই গ্রামে একটি নতুন বাড়ি তৈরি করছে এবং সেখানে তারা সবাই একসাথে থাকবে। তার মা বাবা আনন্দে আত্মহারা হয়ে পড়েন। আমাদের এত বাড়ি, আমাদের এত দিনের কষ্ট শেষ হলো। তাহলে তাদের চোখে ততক্ষণ আরেক নামক মাফিয়া কিংয়ের কাজের জন্য এক মিশ্র প্রতিক্রিয়া। এদিকে ছেলের জন্য গর্ব, অন্যদিকে সেই মাফিয়ার প্রতি হয় 4 দিন পর সকাল 10টা। নিলয়ের মা বাবা নতুন বাড়িতে প্রবেশ করে। তারা অবাক হয়ে বাড়ির বিশালতা সৌন্দর্য দেখে। তারা ঘরের প্রতিটি কোণা ঘুরে দেখেন, তাদের চোখে বিস্ময়। নিলয়ের মা বলেন, আমাদের নিলয় আমাদের জন্য এত বড় বাড়ি বানিয়েছে। ঠিক তখনই নিলয় সেখানে আসে। তার মুখটা গম্ভীর, সে জানে এটাই সত্যি, বলার সঠিক সময়। নিলয়ের হৃদয় কাঁপছে। সে জানে এই সত্যি তার মা বাবার কাছে কতটা আঘাত হতে পারে, কিন্তু সে আর লুকাতে চায় না। মা বাবা, এই বাড়ির মালিক আর কে? আর আমি সেই আর কে? নিলয়ের মা বাবা সম্পৃক্ত হয়ে যান। তাদের চোখে অবিশ্বাস। তাদের ছেলে একজন মাফিয়া কিং, যে তাদের সব দুঃখের কারণ। করিম পরিবারের ধ্বংস করেছে। তাদের এতদিনের বিশ্বাস, এতদিনের স্বপ্ন যেন এক মুহূর্তে ভেঙে যায়। নিলয়ের মা কাঁপা কাঁপা কণ্ঠে বলেন, তুই আর কে যে করিমের সব কিছু শেষ করে দিয়েছে? তুই এসব কি বলছিস নিলয়? নিলয়ের বাবা নিলয়ের দিকে এক কঠিন দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই কি করলে নিলয়? আমরা তোকে সততার শিক্ষা দিয়েছিলাম, তুই কেন এমন অন্ধকার পথে গেলি? একজন মাফিয়া হয়ে গেলি? এই কাজ কেন করলি তুই? নিলয় ধীরে ধীরে তার বাবা মার সামনে হাঁটু গেড়ে বসে, তার চোখের জলে। আমার কোনো উপায় ছিল না বাবা মা, আমাকে যে অপমান করা হয়েছিল তা বলার মতো ছিল না। আমি প্রতিশোধ নিয়েছি তাদের কাছ থেকে। আমার সব কেড়ে নিয়েছে যারা, আমার জীবন নষ্ট করে দিয়েছে যারা। নিলয়ের মা কান্নায় ভেঙে পড়েন। কিন্তু এ কেমন প্রতিশোধ? তুই যে নিজের জীবনটাকে অন্ধকারে ডুবিয়ে দিলি। তুই তো সেই পুরনো নিলয় নেই। আমি আমার সেই সহজ সরল ছেলেটাকে ফিরে চাই। সব থেকে বেরিয়ে আয় বাবা। তার বাবা তাকে এসব থেকে বেরিয়ে আসতে বলেন। তাদের চোখে শুধু আকুতি। তাদের কাছে টাকা বা বিশাল বাড়ি কোনো গুরুত্ব নয়। তাদের ছেলে যেন সেই পুরনো সৎ নিলয় হয়ে ওঠে। নিলয় তার মাকে নিয়ে নতুন বাড়ির ছাদে আসে। দূর থেকে তাদের পুরনো গ্রাম দেখা যাচ্ছে। নিলয়ের মা তার ছেলের হাত ধরে বসে আছে, তার চোখে জল। বাবা, তুই এসব কি বলছিস? আমরা তো তোকে এমন শিক্ষা দেইনি। আমরা জানতাম তুই একদিন বড় বিজ্ঞানী হবি। তুই কেন এসব কাজ করলি? আমি অনেক কষ্ট পেয়েছি। তোমরা জানো না আমি কেমন নরক থেকে ফিরে এসেছি। প্রতিশোধ ছাড়া আমার আর কিছুই ছিল না। প্রতিশোধ নিলে কি পেলি? শান্তি। দেখ, তুই নিজেকে অশান্তিতে রাখিস, তোর চোখে সে আগের মতন শান্তি নেই বাবা।
এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আয়। আমরা তোর সাথে আছি, তোর বাবাও তোকে ক্ষমা করে দিয়েছে। নিলয় তার মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখে একরাশ ভালোবাসা আর আকুতি। তার মায়ের কথাগুলো তার কঠিন হৃদয়ে স্পর্শ করে। সে এতদিন ধরে যে প্রতিশোধের আগুন নিয়ে বেঁচেছিল তা যেন ধীরে ধীরে নিভে আসে। কিন্তু মা, আমি তো আর চাইলে জোকার থেকে বের হতে পারবো না। এটা এত সহজ নয়। যদি তুই চেষ্টা করিস তাহলেই সম্ভব। তুই যে নিলয় কঠিন আজ করতে পারিস আমাদের জন্য, তোর শান্তির জন্য তুই এসব ছেড়ে দে। আমরা তোকে নিয়ে আবার নতুন করে শুরু করব। তুই তোর পুরনো স্বপ্নগুলো নিয়ে বাঁচবি। আমরা তোর পাশে থাকবো বাবা। নিলয় দীর্ঘশ্বাস ফেলে। এদিকে তার বিশাল সাম্রাজ্য, তার ক্ষমতা, অন্যদিকে তার মা বাবার ভালোবাসা, সাধারণ জীবনে হাতছানি। তার এই মন এক গভীর দ্বিধায় পড়ে যায়। সে এখন সত্যি শান্তি চায়। নিলয় মনে মনে বলে, এই বিশাল সাম্রাজ্য কি আমাকে সত্যি শান্তি দিতে পারবে, নাকি মায়ের কোলে ফিরে গেলেই আমি আসল শান্তি পাবো? নিলয় তার মায়ের হাতটা শক্ত করে ধরে তার চোখে এক কঠিন সিদ্ধান্ত নেওয়া ছাপি স্পষ্ট। পরের দিন বিকালে নিলয় গ্রামে মেঠো পথে হাঁটছে। তার মনে এক অদ্ভুত মিশ্র অনুভব। এদিকে প্রতিশোধের তৃপ্ত, অন্যদিকে মা বাবার চোখে দেখা কষ্ট তাকে বিচলিত করেছে। সে গ্রামের প্রতিটি পুরনো দোকানের দিকে তাকায়। সেই খালপাড় রিপিট বন্ধুদের সাথে খেলতো, সব কিছু তাকে পুরনো দিনগুলোর মনে করিয়ে দিচ্ছে। গ্রামের পরিচিত বাতাস নিলয়ের চুলে বিলি কেটে যায়, কিন্তু তার মনটা তখন শহরে ফেলে আসা ক্ষমতার দ্বন্দ্বে আটকে আছে। নিলয় একটা ভাঙা সেতুর উপরে এসে দাঁড়ায়। তার চোখের সামনে ভেসে ওঠে সেই দিন। পুলিশ তাকে টেনে নিয়ে যাচ্ছিল আর গ্রামের মানুষ তাকে চোর অপবাদ দিচ্ছিল। তার মুঠিবদ্ধ হাত শক্ত হয়ে ওঠে। হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় একজন ভদ্রলোক। তার পরনে সাদা পাঞ্জাবি, চোখে চশমা। নিলয় প্রথমে চিনতে পারে না। আরে স্যার, আপনি? ভদ্রলোকের কাছে কণ্ঠস্বর যেন পরিচিত লাগে। তিনি গভীরভাবে পর্যবেক্ষণ করে। ইনি সে আইনজীবী সাহেব যিনি নিলয়কে থানা থেকে জামিন নিয়ে বের করেছিলেন। সেই একমাত্র যিনি তাকে তার সততায় বিশ্বাস করেছিলেন। স্যার, আপনি এখানে? হ্যাঁ, এখানেই আমি থাকি। তুমি কে বাবা? তোমাকে তো দেখে চিনতে পারলাম না। স্যার, আমাকে চিনতে পারছেন না? আমি নিলয় রাজ। আপনি যে আমাকে পুলিশ স্টেশন থেকে জামিনে বাহির করেছিলেন, আমাকে চোরের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। ও, তুমি নিলয়? আচ্ছা আচ্ছা, এবার চিনতে পেরেছি। কিন্তু তোমার চেহারাটা এভাবে পরিবর্তন হয়ে গেল কেন? তোমাকে দেখতে এখন অনেক সুন্দর লাগছে। দাড়ি মুছ তোমার লম্বা। চুল তোমাকে দেখে চিনে যাচ্ছে না। এত বদলিয়ে গেলে কিভাবে? সময় আমাকে বদলে দিয়েছে স্যার। নিলয় আর আইনজীবী সাহেব গ্রামের এক চায়ের দোকানে বসে। নিলয় আইনজীবী তার সাফল্যের গল্প শোনায়। তার কণ্ঠে এক চাপা গর্ব। সে তার প্রতিশোধের কথা বলে, কিভাবে সে করিম পরিবারকে শেষ করে দিয়েছে, যারা তাকে মিথ্যা অপবাদ দিয়েছিল। আমি তাদেরকে শেষ করে দিয়েছি, যারা আমাকে চোর অপবাদ দিয়েছিল, আমার জীবনটাকে নষ্ট করে দিয়েছিল। মিস্টার করিমের সব কিছু এখন আমার। রিফাতকে তার প্রাপ্য শাস্তি দিয়েছি। আমার প্রতিশোধ সম্পূর্ণ হয়েছে। আইনজীবী সাহেব শান্তভাবে নিলয়ের কথা শোনে। তার মুখে এক গভীর চিন্তার ছাপ। তিনি চায়ের কাপটা টেবিলে রেখে নিলয়ের দিকে তাকান। তুমি যাকে শেষ করেছো, সত্যি তুমি কি তাকে শেষ করে দিছো? তুমি কি জানো তোমাকে জামিন করে এসেছে সেদিন? নিলয় আইনজীবীর প্রশ্নে হতবাক হয়ে যান। তার মনে পড়ে আইনজীবীর কাছ থেকে সে জানতে পেরেছিল কোনো এক সভাকেন্দ্রী তার জামিনের ব্যবস্থা করেছিল, কিন্তু কে সেটা তিনি কখনোই বলেননি। নিলয় কৌতূহল হয়ে বলে, কে আমাকে জামিন করিয়েছিল স্যার? আপনি তো কখনো বলেননি। আইনজীবী সাহেব একটা দীর্ঘশ্বাস ফেলে। তার চোখে এক মিশ্র অনুভব, যেন তিনি এক কঠিন সত্য বলতে চলেছেন। তোমার কি মনে আছে সেদিন করিম চাচার মেয়ে নীলা কত কান্নাকাটি করেছিল? সে তোমার জন্য কতটা চিন্তিত ছিল? নিলয় নীলার কথা শুনে অস্থির হয়ে ওঠে। তার মনে সেই দিনের স্মৃতি ভেসে ওঠে, যখন নীলা তার দিকে অসহায়ের চোখে তাকিয়েছিল। সেদিন তোমাকে জামিন করার জন্য কেউ এগিয়েছিল না। তুমি জানো নিলয়, তোমার মা বাবার কাছেও সেদিন টাকা ছিল না। জানো সেদিন কে তোমার জামিনের ব্যবস্থা করেছিল? ওদের আগ্রহে আইনজীবীর দিকে তাকায়। তার বুক ধুকপুক করছে। নীলা, মিস্টার করিমের মেয়ে নীলা। সে তার মায়ের গহনা নিয়ে আমাকে এনে দিয়েছিল যাতে তোমাকে জামিন করানো যায়।
সে আমাকে বারবার অনুরোধ করেছিল তোমাকে বাঁচানোর জন্য। সে জানতো তুমি নির্দোষ। নিলয় সম্মিত হয়ে যায়, তার চোখে দুটো বড় বড় হয়ে যায়। এই সত্য তার মাথায় যেন বাজ পড়ার মতো লাগে। নীলা তার জন্য, যার পরিবারকে শেষ করে দিয়েছে। নীলার মনে প্রতিশোধের আগুন যেন এক মুহূর্তে নিভে যায়। তার সামনে ভেসে ওঠে নীলার নিষ্পাপ মুখ, তার সামনে ভালোবাসার অনুভব। নীলায় অবিশ্বাস কণ্ঠে কাঁপা কাঁপা গলায় বলে, নীলা? নীলা আমাকে জামিন করেছিল, কিন্তু কেন? সে কেন এমন করবে? সে তোমায় বিশ্বাস করত নিলয়। সে তোমায় সততার বিশ্বাস করত। সে তোমায় ভালোবাসত। নীলার মনে এইসব মুহূর্তে ভেসে ওঠে যখন নীলা তার দিকে রহস্যময় চোখে তাকিয়েছিল। তার প্রতি এক অদ্ভুত আকর্ষণ অনুভব করত। তার মনে পড়ে নীলা সে আবেগপ্রবল কথাগুলি তুমি নীলয়, তাই না? নীলয় মনে মনে ভাবে, আমি কি করেছি? আমি তো নীলাকে মনে মনে ভালোবাসতাম। সেই ছোটবেলা থেকে যাকে ভালোবাসতাম সেই আমাকে বাঁচিয়েছিল, আর আমি কি না তার পরিবারকে শেষ করে দিলাম? এটা আমি কি করলাম? নীলয় চেহার থেকে উঠে দাঁড়ায়, তার মুখটা ফ্যাকাশে। সে এতদিন ধরে যে প্রতিশোধের পথে হেঁটেছে তা যেন এক নিমেষে অর্থহীন হয়ে তার ভেতরে অনুশোচনায় আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে তার প্রতিশোধের সবচেয়ে বড় আঘাতটা তার নিজের ভালোবাসার মানুষের উপরে করেছে। আইনজীবী আবারও বলে, তুমি তোমার প্রতিশোধ নিয়েছো নিলয়, কিন্তু বিনিময়ে তুমি কি হারিয়েছো সেটা কি ভেবে দেখেছো? নীলয় কোনো উত্তর দিতে পারে না, তার মাথা নিচু। সে বুঝতে পারে তার এই মাফিয়া কিং হওয়া, তার এই বিশাল সাম্রাজ্য সব কিছু এখন তার কাছে অর্থহীন। সে নীলার কাছে কি জবাব দেবে, কিভাবে এই ভুল শুধরাবে? আরও 2 দিন পর নীলয় শহরে ফিরে এসেছে। সন্ধ্যা 7টা। নীলা আরেক বিশাল বহল অ্যাপার্টমেন্টে বাইরে এসে দাঁড়ায়। তার মনে এক কঠিন সিদ্ধান্ত নেওয়ার দ্বিধা। সে নীলয়কে অনেক ভালোবাসে, কিন্তু তার বিবেক এই অন্ধকার জগৎ মেনে নিতে পারছে না। সে ইন্টারকমে আর কে কল করে। নীলা কঠিন কণ্ঠে বলে, আর কে? আমি তোমার সাথে কথা বলতে এসেছি, দরজা খোলো। কিছুক্ষণ পর দরজা খুলে যায়। নীলা ভেতরে ঢুকে নীলয়ের গভীর মুখে তার দিকে তাকিয়ে আছে। কি হয়েছে নীলা? তুমি কেন এখানে এসেছো? আমি তোমাকে একটা কথা জানাতে এসেছি নিলয়, আমার জীবনের সবচেয়ে বড় গোপনীয় কথা। নীলা নীলয়ের সামনে গিয়ে দাঁড়ায়, তার চোখে জল কিন্তু তার কণ্ঠ দৃঢ়তা। নিলয়, আমি তোমাকে ভালোবাসি। আমার জীবনের প্রতিটা মুহূর্তে আমি তোমাকে খুঁজেছি। তুমি যখন চলে গিয়েছিলে আমি বিশ্বাস করিনি তুমি চোর। আমি সবসময় তোমার ভালো চেয়েছি। নীলার চোখে এক অদ্ভুত মুগ্ধতা। নীলার ভালোবাসা তার কঠিন হৃদয়কে স্পর্শ করে। আমিও তোমাকে। নীলা নীলয়কে থামিয়ে দিয়ে বলে, জানি নিলয়, তুমিও আমাকে ভালোবাসো, এটাই তো বলবে তাই না? কিন্তু নিলয়, আমি তোমার এই মাফিয়া জীবন মেনে নিতে পারবো না। এই অন্ধকার জগৎ, এই খুন খারাপি, এই ক্ষমতা নিয়ে তুমি সুখী থাকতে পারবে না। আমি সুখী হতে পারবো না। নীলয় নীলার দিকে তাকিয়ে অবাক হয়ে তাকায়। যদি তুমি আমার সাথে থাকতে চাও, যদি আমরা একসাথে একটা নতুন জীবন শুরু করতে চাই, তাহলে তোমাকে এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আসতে হবে নিলয়। তোমাকে পুরনো নিলয় হতে হবে, যে বিজ্ঞানী হওয়ার স্বপ্ন দেখত, যে সৎ আর সাধারণ জীবন ভালোবাসত। নীলয় স্বস্তিত হয়ে যায়। এটা তার জন্য জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। সে এখন অন্ধকার জগতে চূড়ান্ত। তার হাতে এক অসীম ক্ষমতার অর্থ। তার নীলা তাকে সব ছেড়ে দিতে বলেছে। তুমি কি বলছো নীলা? এত কিছু ছেড়ে দেওয়া এটা কি সম্ভব? যদি তোমার ভালোবাসা সত্যি হয় তাহলে সম্ভব। আমি জানি তুমি পারবে নিলয়, আমি তোমার পাশে থাকবো। নীলা নিলয়ের উত্তরের জন্য অপেক্ষা করে। তার চোখে একরাশ আশার ভালোবাসা। নিলয় নীরবে নীলার দিকে তাকিয়ে থাকে। তার মনে তখন এক তীব্র দ্বন্দ্ব চলছে। অন্ধকার জগতে আসামি ক্ষমতা নাকি নীলার সাথে এক ভালোবাসায় সারাক্ষণ জীবনে। এই সিদ্ধান্ত তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। নীলা আর নীলার মধ্যে এক অদ্ভুত নীরবতা। আইনজীবী সাহেবের কাছ থেকে সত্য জানার পর নীলয়ের মনে অস্থির। নীলার ভালোবাসা আর তার ত্যাগের কথা জেনে নীলয়ের প্রতিশোধের আগুন অনেকটাই নিভে গেছে। তার মন এখন নীলার দিকেই টানছে। নীলা নীলয়ের দিকে তাকিয়ে আছে, তার চোখে কৌতূহল আর আশা। কি হলো নিলয়, তুমি কিছু বলছো না কেন?
নিলয় ধীরে ধীরে নীলার কাছে এগিয়ে আসে, তার মুখে এক গভীর আবেগ। সে নিলয়ের হাত ধরে, নীলা, আমি আমি জানতাম। আমি জানতাম না সেদিন তুমি আমাকে জামিন করেছিলে। আমি অন্ধ ছিলাম নীলা, আমার চোখে শুধুমাত্র প্রতিশোধ ছিল। নীলা চোখে জল আসে। নিলয়ের কথা শুনে সে বুঝতে পারে নিলয় তার ভুল বুঝতে পারছে। আমি তোমাকে ভালোবাসতাম নিলয়, আমি সব সময় তোমাকে বিশ্বাস করতাম। আমি জানতাম তুমি নির্দোষ ছিলে নিলয়। নিলয়ের হাত দুটো শক্ত করে ধরে, তার চোখে এক গভীর অনুশোচনা। আমিও তোমাকে ভালোবাসি নীলা, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। এমনকি যখন আমি এই অন্ধকার জগতে ডুবেছিলাম, তখনও তোমার স্মৃতি আমাকে তাড়া করতো। নিলয়ের মুখে এক ঝলক হাসি ফুটে ওঠে, তাদের মধ্যে পুরনো প্রেম আবার নতুন করে জেগে ওঠে। নিলয় নীলাকে নিজের কাছে টেনে নেয়, তাদের ভালোবাসা যেন সবসময় সব দূরত্ব আর কষ্টের বাধা ভেঙে দিয়েছে। তুমি আমার সাথে থাকবে তো নিলয়? তুমি এই অন্ধকার জগৎ ছেড়ে বেরিয়ে আসতে পারবে? নিলয় নীলার কপালে আলতো করে চুমু খায়। আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি এই অন্ধকার জগৎ ছেড়ে দেব, কিন্তু এর জন্য সময় লাগবে। এই জগৎ থেকে বেরিয়ে আসাটা এত সহজ নয়, অনেক হিসাব বাকি আছে, অনেক বাদে বেরোতে হবে। আমি জানি, কিন্তু আমি তোমার পাশে থাকবো নিলয়। আমরা একসাথে এই পথটা পেরোবো। তারা একে অপরকে জড়িয়ে ধরে, তাদের ভালোবাসা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে। নীলা জানে তার সামনে এক নতুন যুদ্ধ, কিন্তু এবার তার পাশে নীলা আছে। ভালোবাসার প্রতিশ্রুতি দেওয়ার পরই নীলম তার কঠিন বাস্তবতার মুখোমুখি হয়। তার মাফিয়া প্রতিদ্বন্দ্বীরা, যারা তার সাম্রাজ্য দখল করার জন্য মাফিয়া, তারা তাকে আরও কঠিন চ্যালেঞ্জ জানাচ্ছে। আরেক বিস্তৃত সহকারী অমিত একটি রিপোর্ট নিয়ে আসে। নীলয় টেবিলে হাত রেখে বলে, দুর্বল, তারা আমাকে দুর্বল ভাবছে, তারা মনে হয় ভুলে গেছে আমি কে। নীলয় বুঝতে পারে এই জগৎ থেকে বেরিয়ে আসা এত সহজ না, তার পিছু ছাড়বে না এই অন্ধকার। তার ক্ষমতার শীর্ষে একাটাই তার জন্য এখন বিপদ ডেকে আনছে। কালা মাস্তান, তার এত বড় সাহস, সে তো জানে না এই আর কে কতটা ভয়ঙ্কর হতে পারে। নীলয় নিশ্চিন্ত হয়ে ওঠে। সে নীলাকে প্রতিশ্রুতি দিয়েছে জগৎ ছেড়ে দেবে, কিন্তু এই পরিস্থিতি তাকে থামতে দিচ্ছে না। এই কালা মাস্তানকে শেষ না করলে আমি কোনোদিনও এই জগৎ থেকে বেরিয়ে আসতে পারবো না। নীলাকে আর বাবা মাকে দেওয়া আমার প্রতিশ্রুতি পূরণ করতে হলে আমাকে আরও একবার নোংরা খেলায় নামতে হবে। সে তার পুরনো ফাইলগুলো খুলে বসে, কালা মস্তানের দুর্বল দিকগুলো খুঁজে বের করার চেষ্টা করে। পরের দিন সকাল 10টা, আরেকের অফিসে নীলা এসে হাজির। নীলা নিলয়কে তার অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আসার জন্য প্রতিনিয়ত উৎসাহিত করে। সে নিলয়ের অফিসে আসে, তার হাতে কিছু ফাইল। সে বোধহয় ব্যবসার নতুন নতুন সুযোগ নিয়ে এসেছে। নিলয়, আমি কিছু নতুন ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি। তুমি তো এখন অনেক ধনী, তুমি চাইলে বৈধ পথেও বড় কিছু করতে পারো। যেমন এই প্রজেক্টটা দেখো, এতে প্রচুর লাভের সম্ভাবনা আছে, আর এটা সম্পূর্ণ পরিষ্কার ব্যবসা। নীলয় নীলার দিকে তাকিয়ে, তার চোখে এক মিশ্র অনুভূতি। এদিকে নীলার প্রচেষ্টা দেখে মুগ্ধ, অন্যদিকে তার মাথায় তখন মাফিয়া জগতে হিসেব ঘুরছে। নীলা, আমি বুঝতে পারছি তুমি কি চাচ্ছ, কিন্তু আমার হাতে এখন অনেক কাজ। কালা মাস্তান আমাকে সহজেই ছাড়বে না। আমি জানি, কিন্তু তোমাকে এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে নিলয়। আমি তোমাকে সাহায্য করব, আমি তোমার সাথে আছি। আমরা একসাথে এই বৈধ ব্যবসাটা শুরু করি। আমি আমার অভিজ্ঞতা দিয়ে তোমাকে সাহায্য করব। নীলা নিলয়ের পাশে গিয়ে বসে, ফাইলগুলো খুলে তাকে বোঝাতে শুরু করে। তার চোখে এক দৃঢ় বিশ্বাস, সে পারবে নিলয়কে ফিরিয়ে আনতে। মনে আছে তুমি বলেছিলে তুমি বিজ্ঞানী হতে চাও? তোমার সেই স্বপ্নটা কি আর পূরণ হবে না? তুমি এই অবৈধ ব্যবসা ছেড়ে দাও নিলয়। তোমার বুদ্ধি আর তোমার মেধা দিয়ে তুমি বৈধ পথে অনেক বড় হতে পারবে। নীলার কথা প্রভাব হয়। সে বুঝতে পারে নীলা তার ভালোর জন্য এসব বলছে। সে ধীরে ধীরে বৈধ ব্যবসার দিকে মনোযোগ দিতে শুরু করে। নীলা তাকে বিভিন্ন মিটিংয়ে সাহায্য করে, নতুন ক্লায়েন্টের সাথে পরিচয় করিয়ে দেয়। নীলয় মনে মনে বলে, নীলা আমার জীবনের আলো, সে আমাকে অন্ধকার থেকে বের করতে চেয়েছে, তার জন্য হলেও আমাকে চেষ্টা করতে হবে। রাত 9টা, আরেকের গোপন সদর দপ্তর। নীলয় বুঝতে পারে কালা মস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধ না করে সে জগৎ থেকে মুক্তি পাবে না। সে তার সমস্ত সম্পদ এবং নেটওয়ার্ক একাধিক করার সিদ্ধান্ত নেয়। তার সামনে
এখন দুটো পথ, হয় কালামস্তানকে শেষ করে এই জগৎ থেকে বেরিয়ে আসা, অথচ এই অন্ধকারে ডুবে থাকা। সে দ্বিতীয়টা চায় না। নীলাই চোখে এক নতুন দৃঢ়তা। তার সামনে এখন শেষ যুদ্ধ, যা তাকে এই মুক্তি দেবে, নয়তো চিরতরে অন্ধকারে ডুবিয়ে দেবে। সে তার বিশ্বাস অনুগতদের নিয়ে গোপন সদর দপ্তরে মিটিংয়ে বসেছে। তার প্রধান সহকারী অমিত, তার কিছু বিশ্বাস জেনারেল তার সামনে বসে আছে। নীলাই বলে, কালাম আস্তান মনে করেছে আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু সে জানে না এই দুর্বলতা আমাকে আরও শক্তিশালী করেছে। আমি নীলাকে প্রতিশ্রুতি দিয়েছি এই অন্ধকার ছেড়ে দেব, আর সেই প্রতিশ্রুতি রাখতে হলে আমাকে এই যুদ্ধে জিততেই হবে। ঠিক আছে, আগামী 3 দিনের মধ্যে কালাম আস্তানের সব দুর্বল দিক খুঁজে বের করো। তার নেটওয়ার্ক, তার গোপন আস্তানা, তার প্রতিটা নড়াচড়া আমার জানা চাই। আমরা এবার সরাসরি আঘাত করব। অনুগতরা তাদের বসকে দেখে সংশয়িত হয়। তারা জানে আর কখনো যেন কোনো সিদ্ধান্ত নেয় তখন সে তার পূরণ করেই ছাড়ে। নীলাই তার হাতে একটা ম্যাপ দেয়, যেখানে শহরের মাফিয়াদের বিভিন্ন এলাকায় নিয়ন্ত্রণ দেখানো আছে। কালামস্তানের এলাকাগুলো লাল রঙের চিহ্নিত। এই যুদ্ধ হবে চূড়ান্ত, হয় আমরা নয়তো ওরা। এই যুদ্ধের পর এই শহরে হয়তো আমার নাম থাকবে, নয়তো কালাম আস্তানের। সে তার অনুগতদের দিকে তাকায়, তাদের চোখেও যুদ্ধের আগুন। নীলাই তার অস্ত্র পরীক্ষা করে। সে জানে এই যুদ্ধ শুধু তার প্রতিশোধের জন্য নয়, তার ভালোবাসার জন্য, তার নতুন জীবনের জন্য। সে শেষ যুদ্ধের জন্য প্রস্তুত হয় শহরে উপকণ্ঠে এক বিশাল পরিত্যক্ত অর্ডার হাউসে। এই অন্ধকার গোদামের ভেতরে হতে যাচ্ছে এক বিশাল এবং রক্তাক্ত যুদ্ধ। এদিকে নীলা আর কে তার সীমিত কিন্তু অত্যন্ত প্রতীক্ষিত দল নিয়ে প্রস্তুতি। অন্যদিকে কালামস্তান অসংখ্য গ্যাংস্টার, নীলায়ের সামরিক প্রশিক্ষণ এবং কৌশলত বুদ্ধি আজকে রাতে চূড়ান্তভাবে প্রকাশিত হবে। কালামস্তান তার বিশাল বাহিনী নিয়ে হাউসের ভেতরে প্রবেশ করে। তার মুখে এক শয়তানি হাসি। সে ভাবে আর কে এখনো দুর্বল, আর আজকেই তার শেষ দিন। আর কে আজ তোর খেলা শেষ। এই শহর আজ থেকে আমার। এদিকে যুদ্ধ শুরু হওয়ার আগেই নীলা অস্থিরভাবে পায়চারি করছে। সে জানে নীলা আজ কালামস্তানের সাথে চূড়ান্ত যুদ্ধে নামছে। সে নিজেকে এই যুদ্ধে সরাসরি জড়াতে চায়নি, কিন্তু সে নীলয়কে একা ছেড়ে দিতে পারে না। সে তার ব্যক্তিগত গোয়েন্দা শফিকের মাধ্যমে কালামস্তানের কিছু গোপন তথ্য সংগ্রহ করে নীলা ফোনে শফিককে বলে, শফিক ভাই, আপনি নিশ্চিত তো কালামাস্তানের এই গোপন আস্তানাটা কোথায় আর তার দুর্বল পয়েন্টগুলো কি কি? হ্যাঁ ম্যাডাম, আমি নিশ্চিত। কালো দাঁড়ানো অস্থানের মূল শক্তি হলো তার ড্রাগ সাপ্লাইয়ের রুট, আর তার গোপন আস্তানা হলো পুরনো ইটের ভাটার পিছনের এক আন্ডারগ্রাউন্ড ব্যাংকার। ওখানে ওর সব অস্ত্র মজুদ থাকে। নীলা ফোন কেটে দেয়। তার হাতে একটা ছোট নোটবুক। সে দ্রুত নীলায়ের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিতে চায়। সে জানে এই তথ্যগুলো যুদ্ধর মন ঘুরিয়ে দিতে পারে। নিজের জীবন বাজি রেখে সে বেরিয়ে পড়ে শহরে। রাতের অন্ধকার ভেদ করে নীলা দ্রুত গতিতে এগিয়ে চলেছে তার মনে শুদ্ধ নীলায়কে বাঁচানোর জন্য। রাত প্রায় 10:30। ওয়ার হাউসের কাছাকাছি একটি নিরিবিলি জায়গা। যুদ্ধ তখন শুরু হয়নি। নীলাই তার দলের সাথে ওয়ার হাউসের বাইরে প্রস্তুতি নিচ্ছে। নীলা সাহস করে ওয়ার হাউসের কাছাকাছি আসে। সে নীলাইকে দেখতে পায়। নীলা হাঁপাতে হাঁপাতে বলে, নিলয়, নিলয়, আমার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে। নীলা অবাক হয়ে নীলাকে দেখে। নীলা, তুমি এখানে কি করছো? এখানে খুব বিপদ, তোমার আশাটা ঠিক হয়নি। নীলা নীলয়ের হাতে নেটবুকটা ধরিয়ে দিয়ে বলে, আমি কালাম মাস্তানের কিছু গোপন তথ্য পেয়েছি। তার গোপন আস্তানা আর তার অশ্ব মজুদ, এই দেখো সব লেখা আছে। এটা তোমার কাছে দিবে। নীলা দ্রুত নোটবুকটা নেয়। তার চোখে এক ঝলক বিষয়। নীলা যে তার জন্য এতটা ঝুঁকি নেবে তা সে কল্পনাই করেনি। তুমি নিজের জীবন বাজি রেখে এসব করছো নীলা, তোমাকে ধন্যবাদ। এই তথ্য আমার অনেক কাজে দেবে। এখন তুমি দ্রুত এখান থেকে যাও। সাবধানে থেকো নিলয়, আমার জন্য হলেও সাবধানে থেকো তুমি। আমার যে সব তুমি। নীলয় নীলাকে এক মুহূর্তের জন্য জড়িয়ে ধরে, তারপর তাকে দ্রুত সেখান থেকে চলে যেতে বলে। নীলা এখান থেকে চলে যায়, কিন্তু তার মন
নিলয়ের জন্য চিন্তিত। এই তথ্যগুলো নিলয়ের কৌশলগত পরিকল্পনায় পরিবর্তন আনে এবং তাকে কালামস্তানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয়ের পথে এগিয়ে দেয়। হঠাৎ ওয়ার হাউসের ভিতরে একটা তীব্র বিস্ফোরণের শব্দ হয়। কালামস্তানের লোকগুলো চমকে ওঠে। নিলয় যে তাদের জন্য ফাঁদ পেতে রেখেছে তা তারা কল্পনাই করেনি। গোলাগুলির শব্দে ওয়ার হাউসের কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। লোহার গার্ডারগুলো কেঁপে ওঠে। ধুলো আর বারুদের গন্ধে বাতাস ভারী হয়ে আসে। নিলয় আরেক ছাদের উপর থেকে এক লম্হায় নিচে লাফিয়ে পড়ে। তার হাতে দুটি পিস্তল। তার প্রতিটি গুলি নির্ভুল। তার লোকগুলো চারিদিকে থেকে কালামস্তানের গ্যাংদের ঘিরে ধরে। ওয়ার হাউসের ভেতরে শুরু হয় তুমুল এক শান্ত তীব্র লড়াই। নিলয় চিৎকার করে বলে, আজ কাউকে ছাড়বো না, এই খেলাটা শেষ হবেই আজ। গোলাগুলি আর হাতাহাতির ওয়ার হাউসের প্রতিটি কোণ কেঁপে ওঠে। নিলয় এক হাতে কালামস্তানকে বেশ কয়েকজন লোক ধরাশায়ী করে। তার গতি, তার শক্তি যেন কল্পনার বাইরে। সে প্রতিটি শত্রুর দুর্বল পয়েন্ট জানে এবং যেখানে আঘাত করে। কালামস্তান রাগে ফুঁসতে থাকে। সে নিজেও একজন অভিজ্ঞতা যোদ্ধা। সে নিলয়কে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু নিলয় বিদ্যুতের গতিতে সরে যায়। তুই কি মানুষ নাকি শয়তান? এত শক্তি তোর কোথা থেকে এলো? এরা সেই শক্তি যে আমাকে তোর মতো জঘন্য মানুষদের হাত থেকে বাঁচিয়েছিল। এটা সেই শক্তি যা আমি আমার অপমানের প্রতিশোধ নিতে অর্জন করেছিলাম। কালামস্তান এবং তার গ্যাং পাল্টা আক্রমণ চালায়। ওয়ার হাউসের ভেতরে বোমা বিস্ফোরণের শব্দ, ধোঁয়ায় সব কিছু ঢেকে যায়। নিলয় কৌশলগত বুদ্ধি সেখানে সবচেয়ে বেশি কাজে লাগে। সে ধোঁয়াকে ব্যবহার করে তার শত্রুদের বিভ্রান্ত করে এবং এক এক করে তাদের পরাস্ত করে। তার সামরিক প্রশিক্ষণ তাকে প্রতিটি মুহূর্তে এগিয়ে রাখে। এই যুদ্ধ তার জীবন বদলে দিবে। হয় তাকে মুক্তি দেবে, নয়তো মৃত্যুর মুখে ঠেলে দিবে। যুদ্ধ করতে করতে রাত 2টো বেজে গেছে। দীর্ঘ লড়াইয়ের পর কালামস্তানের গ্যাং সম্পূর্ণ বিধ্বস্ত। নিলয় কৌশলে নীলার দেওয়া তথ্য এবং নিজের স্থানে সামরিক প্রার্থন সব কিছু তাকে এই যুদ্ধে জয়ী করেছে। কালামস্তান বেশিরভাগ কিছু লোক মারা গেছে, কিছু ধরা পড়েছে। কালামস্তান একা দাঁড়িয়ে আছে, তার শরীর ক্ষতবিক্ষত, তার চোখে ভয় আর অবিশ্বাস। নিলয় আর কে তার সামনে এসে দাঁড়ায়, তার মুখে এক ঠান্ডা দৃঢ়তা। কালামস্তান বলে, তুই আমাকে হারিয়ে দিলি। আমি ভেবেছিলাম তুই দুর্বল হয়ে গেছিস। আমি কখনো দুর্বল ছিলাম না কালামস্তান, আমি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। নিলয় কালামস্তানের নিস্তর করে এবং তাকে পরাজিত করে। কালামস্তান ধরা পড়ে। পুলিশের সাইলেন্ট শোনা যায়। নিলয় তার দলকে নির্দেশ দেয় যেন কালামস্তানকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। কালামস্তানের পতন হয়। তারা মাফিয়া সাম্রাজ্যের চিরতরে বিলীন হয়ে যায়। শহরে আন্ডারগ্রাউন্ডের আর কে এখন একক অপধিপত। নিলয় তার অনুগতের দিকে তাকিয়ে বলে, আমাদের কাজ শেষ। এই সাম্রাজ্য এখন আমাদের হাতের মুঠোয়, কিন্তু আমি ক্ষমতা ধরে রাখতে চাই না। তার অনুগতরা অবাক হয়ে তাকায়। অমিত বলে, আমি আর এই অন্ধকার জগতে থাকতে চাই না। আমি নীলাকে আর বাবা মাকে কথা দিয়েছি, আমি এসব ছেড়ে দেব। আমি আমার সমস্ত অবৈধ কাজ বন্ধ করার নির্দেশ দিচ্ছি। নিলয় তার সমস্ত অবৈধ ব্যবসা, যেন ড্রাগ পাচার, অস্ত্র পাচার, জোয়া, সব কিছু বন্ধ করার নির্দেশ দেয়। তার অনুগতরা প্রথমে দ্বিধাগ্রস্ত হলেও নিলয়ের দৃঢ়তা দেখে তারা মেনে নেয়। আমার এই সিদ্ধান্ত অপরিবর্তনীয়। আমি একজন নতুন মানুষ হতে চাই। আমি আমার বাবা মার কাছে ফিরে যেতে চাই। আমি নীলার সাথে একটা নতুন জীবন শুরু করতে চাই। এই ক্ষমতার নেশা আমাকে আর পাবে না। সে বুঝতে পারে সত্যিকারের শক্তি ক্ষমতা বা অর্থ নয়। সত্যিকারের শক্তি হলো নিজের ইচ্ছা শক্তি আর ভালোবাসার জন্য সব কিছু ত্যাগ করা ক্ষমতা। পরের দিন সকাল 10টায় আর্কের কর্পোরেট অফিসে যুদ্ধ শেষ, আর এখন সম্পূর্ণ নতুন এক পথে হাঁটছে। সে তার বিস্তারিত সহকারী অমিত এবং তার পুরনো কিছু বন্ধু ও অনুগতদের ডেকে একত্রিত করে। এরা সবাই তার অন্ধকার সাম্রাজ্য গুটিয়ে নিতে সাহায্য করে। আমি তোমাদের সবাইকে ডেকেছি কারণ আমি তোমাদের জানাতে চাই আমি আর এই মাফিয়া জগতের সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি আমার সমস্ত অবৈধ ব্যবসা বন্ধ করে দিচ্ছি। তার বন্ধুরা অবাক হয়ে তাকায়। তারা এতদিন ধরে আগের আগাবাহী ছিল, তার সাম্রাজ্য অংশীদার ছিল। আমি আমার সমস্ত অবৈধ সম্পদ সমাজের উন্নয়নে ব্যয় করব। যারা গরিব, যারা অসহায়, তাদের জন্য স্কুল, হাসপাতাল তৈরি করব। আমি আমার মা বাবার জন্য এই গ্রামে একটা দাতব্য হাসপাতাল তৈরি করব। আর আমি নিজেও বৈধ ব্যবসায় ফিরে আসব নীলার সাথে মিলে। তার
বন্ধুরা একে অপরের দিকে তাকায়। প্রথমে তারা দ্বিধাদ্বন্দ্বই হলেও নিলয়ের চোখে তারা এক নতুন দ্বিধা দেখতে পায়। তারা বুঝতে পারে আরকে একজন নতুন মানুষ। নিলয় তার বন্ধুদের দিকে তাকিয়ে হাসে, তার চোখে এক গভীর কৃতজ্ঞতা। সে জানে এই পরিবর্তন একা আনা সম্ভব না, তার বন্ধুদের সাহায্য প্রয়োজন। ধন্যবাদ তোমাদের সবাইকে। এই পরিবর্তন সহজ হবে না, কিন্তু আমি নিশ্চিত আমরা একসাথে পারবো। আমি আমার পুরনো নিলয়কে ফিরে পেতে চাই। আমি তোমাদের সাহায্য নিয়ে এই অন্ধকার জগৎ থেকে মুক্তি পেতে চাই। নিলয় তাদের নির্দেশ দেয় কিভাবে ধীরে ধীরে তার অবৈধ সাম্রাজ্য গুটিয়ে নিতে হবে, কিভাবে বৈধ ব্যবসা বিনিয়োগ করতে হবে। তার পুরনো বন্ধুরা তাকে সমর্থন করে এবং এই পরিবর্তন ঘটাতে সাহায্য করে। নিলয় এখন নতুন এক জীবনের পথে। তার সামনে কঠিন পথ, কিন্তু তার মনে ভালোবাসা আর আলোর হাতছানি। 1 বছর পর সকাল 10টায়। 1 বছর কেটে গেছে। নিলয় তার জীবনে এক আমূল পরিবর্তন এনেছে। তার সে অন্ধকার আরেকটা পরিচয় এখন কেবল অতীত। সে তার সমস্ত অবৈধ ব্যবসা পুরোপুরি গুটিয়ে নিয়েছে, যা ছিল এক বিশাল চ্যালেঞ্জ। সেই অবৈধ পথিকের অর্জিত বিশাল সম্পদ এখন বৈধ পথে বিনিয়োগ করা হয়েছে। নিলয় এখন শহরের একজন প্রতিষ্ঠিত ও সৎ ব্যবসায়ী এবং একজন মানব ও প্রেমী। নিলয় তার নতুন আধুনিক আইটি ফার্মের অফিসে বসে আছে, তার মুখে এক নতুন তৃপ্তি আর শান্তি। শুধু ক্লায়েন্ট নয় অমিত, আমাদের কর্মী যারা, তাদের জীবনযাত্রার মান বাড়ানো আমাদের লক্ষ্য। তাদের সবার জন্য স্বাস্থ্য সেবা আরও ভালো বেতন নিশ্চিত করতে হবে। অমিত হাসে। সে নিলয়ের এই পরিবর্তন দেখে মুগ্ধ। সে মানুষটা একসময় ঠান্ডা মাথায় ব্যবসা নিয়ন্ত্রণ করত, এখন সে সমাজের ভালোর জন্য কাজ করছে। শুধুই খাবার নয় অমিত, আমরা চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেরা সব জিনিস সংগ্রহ করতে এবং ছোট কৃষকদের সাহায্য করতে। তাদের পাশে দাঁড়ানো খুব জরুরি। নিলয় এখন শুধুমাত্র একজন ব্যবসায়ী নয়, সে একজন সমাজসেবক। তার দাতব শঙ্খ আলোর পথে সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করছে। তার এই পরিবর্তন দেশে বিভিন্ন সংবাদ মাধ্যমে আলোচিত হচ্ছে। তার অতীত আরেক পরিচয় পুরোপুরি মুছে গেছে। নিলয় এখন সকলের কাছে একজন শ্রদ্ধেয় ব্যক্তি। দুপুর 1টা। নিলয় আর নীলা এখন একসাথে কাজ করছে, কাঁধে কাঁধ মিলিয়ে। দপ্তব্য সমস্ত আলোর পথে অফিসে বসে তারা শিশুদের জন্য নতুন প্রকল্পের পরিকল্পনা করছে। তাদের ভালোবাসার সম্পর্কে এখন আরও গভীর। নীলা যখন কালামস্তানে হারানোর পর অন্ধকার জগৎ ছেড়ে আসার সিদ্ধান্ত নেয়, তখন নীলা তাকে প্রতিটা পদক্ষেপ সাহায্য করেছে। তাদের ভালোবাসা সত্যি অতীতকে জয় করার এক উজ্জ্বল উদাহরণ। নীলা নিলয়ের দিকে তাকিয়ে হাসে, তার চোখে এক গভীর তৃপ্তি। তাদের ভালোবাসা আলোয় যেন তাদের চারপাশ সব কিছু আলোকিত হয়ে উঠেছে। নিলয়, আমাদের আলোর প্রকল্পটা খুব ভালো কাজ করেছে। গত সপ্তাহে আমরা 50 জন গরিব শিশুর স্কুলের বেতন পরিশোধ করেছি। আর ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য যে তহবিল সংগ্রহ হচ্ছে সেটাও দারুণ। সবই তোমার জন্য নিলয়। নীলা, তুমি না থাকলে হয়তো আমি অন্ধকারে ডুবে থাকতাম। তুমি আমাকে আলো দেখিয়েছ। আমি এখন বুঝতে পারছি সত্যিকারের সুখ কিসে। নীলা নিলয়ের হাত ধরে। আমরা একসাথে সব কিছু করব নিলয়। আমার স্বপ্ন ছিল তোমার সাথে একটা সুন্দর জীবন শুরু করার। আর দেখো আজ আমরা কত সুখী। তাদের জীবন এখন ভালোবাসায় পরিপূর্ণ। 1 বছর আগে তারা গাঁটছড়া বেঁধেছে। তাদের বিষয়গুলো ছিল খুব সাদামাটা, কিন্তু ভালোবাসায় পূর্ণ। এখন তারা শহরে এক সুন্দর বাড়িতে বসবাস করছে। তাদের চারপাশে শুধু সুখ আর শান্তি। আমাদের এই পথ চলাটা খুব সহজ ছিল না নীলা, কিন্তু তোমার ভালোবাসা আমাকে শক্তি দিয়েছে, আর তোমার সাহস আমাকে বিশ্বাস দিয়েছে নিলয়। আমরা একে অপরের পরিপূরক। সন্ধ্যে 7টায় নিলয় ও নীলার এক নতুন বাড়িতে ডাইনিং রুমে। নীলয় জীবনে নতুন করে আলোর আগমন ঘটেছে, আর তার সেই পুরনো সম্পর্কগুলি এখন নতুন মোড় নিয়েছে। মিস্টার করিমের রিফাত দুজনে সুস্থ হয়ে মানসিক হাসপাতাল থেকে ফিরে এসেছে। নীলয় তাদের নতুন করে জীবন শুরু করতে সাহায্য করেছে। ডাইনিং টেবিলে নীলা, মিস্টার করিম এবং রিফাত একসাথে রাতের খাবার খাচ্ছেন। একসময় যাদের মধ্যে শত্রুতা ছিল, আজ তারা পরিবারের বন্ধনে আবদ্ধ। মিস্টার করিমের মুখে এখন সেই পুরনো অহংকার নেই, আছে শুধু অনুশোচনা আর কৃতজ্ঞতা। রিফাত মাথা নিচু করে বলে, আমি জানি আমার অপরাধ ক্ষমা করার যোগ্য নয় নিলয়। আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমাকে একটা সুযোগ দাও, আমি নিজেকে শুধরে নেব।
নিলয় তাদের দিকে তাকিয়ে হাসে, তার চোখে কোনো বিধ্বস্ত নেই, সে তাদের ক্ষমা করে দিয়েছে। অতীতকে ভুলে যাও, যা হওয়ার তা হয়ে গেছে। আমি তোমাদের জন্য একটা নতুন কাজের ব্যবস্থা করেছি, তোমাদের এখন শুধু নতুন করে শুরু করতে হবে। পাশ থেকে নীলা বলে, হ্যাঁ বাবা, রিফাত আমরা সবাই মিলে এখন এক পরিবার। আমরা অতীতের সব কষ্ট ভুলে গিয়ে নতুন করে বাঁচবো। মিস্টার করিম এবং রিফাত অবাক হয়ে তাকান, তারা কোনো দিক ভাবেনি নিলয় তাদের ক্ষমা করে দিবে। তারা এখন নিলয়ের নতুন প্রতিষ্ঠানে ছোট ছোট কাজ করে নিজেদের জীবনে নতুন গড়ে তুলছে। তাদের চোখে নিলয়ের প্রতি কৃতজ্ঞ আর সম্মান একসময় তাদের সব কিছু ফিরিয়ে দিয়েছে। 5 বছর পর সকাল 8টায় নীলার পরিবার এখন সম্পূর্ণ সুখী। তাদের 2টি সন্তান, একটি ছেলে একটি মেয়ে। তারা বাবার বাড়ি বাগানে খেলছে, তাদের হাসি আর কল করে ভরে আছে পুরো বাড়ির। নিলয় বাগানে বসে বই পড়তে পড়তে নীলার দিকে তাকিয়ে বলে, নীলা, আমাদের জীবনটা কত বদলে গেছে তাই না? একটা সময় ছিল যখন আমি শুধু প্রতিশোধের আগুন নিয়ে বেঁচেছিলাম, আর আজ? নীলা নিলয়ের পাশে এসে বসে। আর আজ আমাদের জীবন ভালোবেসে ভরে গেছে নিলয়। তুমি একজন ভালো বাবা, একজন ভালো স্বামী আর একজন ভালো মানুষ হয়ে উঠেছো। তাদের সন্তানরা তাদের কাছে ছুটে আসে। ছেলে নিলয়ের কোলে ওঠে আর মেয়ে নীলার কোলে বসে। ছেলের নাম নিশাদ, মেয়ের নাম মেহেরিন। বাবা, তুমি আমাদের গল্প শোনাও, তোমার সেই অ্যাডভেঞ্চারের গল্প। নীলয় হাসে, সে বাচ্চাদের জন্য একজন আদর্শ বাবা। তাদের গল্পটি এখন সমাজের জন্য এক অনুপ্রেরণা। তাদের জীবনে প্রমাণ করে যে অপমান ও প্রতিশোধের চক্রান্ত থেকে বেরিয়ে এসেও ভালোবাসায়, ক্ষমা এবং কঠোর পরিশ্রমের দিকে এক সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব।